আচ্ছা, আমরা 7 নম্বর চ্যাপ্টারটা শুরু করব। 7 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। নাম দেখছো তোমরা? এটার নাম হচ্ছে সংযুক্ত কোণের। কথা শোনো, 6 নাম্বার যে চ্যাপ্টারটা আমরা অলরেডি সকালে পড়াচ্ছি, ওই চ্যাপ্টারটার নাম আছে শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাত। শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাত মানে ত্রিকোণমিতিক রাশিগুলো কে কে বলতো, রেশিওগুলো কে কে, সাইন, কস, ট্যান, শুধুমাত্র ওগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। বাট ওই পার্টিকুলার ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো এরকম আসতেছিল যে শুধুমাত্র সাইন থিটা, শুধুমাত্র মনে করো হচ্ছে ট্যান আলফা, মানে তার ভিতরে শুধু একটা অ্যাঙ্গেল থাকতেছিল এবং অ্যাঙ্গেল খুব ইজি ছিল, 60, 40 এরকম টাইপের কিছু ক্যালকুলেশন করা যাচ্ছিল। আচ্ছা, তবে এখন আমরা যেটা পড়বো অ্যাকচুয়ালি 7 নম্বর চ্যাপ্টার, যেটা আমাদের ইন্টারমিডিয়েটের মূল, এটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন সংযুক্ত কোণ মানে আমরা কি বুঝাচ্ছি? সংযুক্ত কোণ মানে আমরা বুঝাচ্ছি যে একটা কোণকে চাইলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এরকম বলতে পারো যে দুইটা কোণকে আমরা এক জায়গায় সংযুক্ত করছি, দেন তার ত্রিকোণমিতিক অনুপাত চাচ্ছি আমরা। তো ঘটনা এরকম, ধরো আগে আমরা নিতাম সাইন, তারপরে শুধুমাত্র থিটা নিতাম না। এখন আমরা কি করব, তার ভিতরে চাইলে আমরা এটাও করতে পারি, সাইন থিটা প্লাস আলফা, দুইটা সংযুক্ত কোণ তার ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের মূল পড়াশোনা হবে আসলে এই টপিকগুলো নিয়ে। আর এটা তুমি যখন একবার বুঝে যাবা, এখানে তুমি অনেক অনেক জিনিসপত্র পাবা যেগুলো অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির। তোমাদের মনে আছে কালকে আমি তোমাদের বলতেছিলাম যে ক্লাস 10-এ যে জিনিসগুলো তুমি অন্য চ্যাপ্টারে শিখে আসছিলা, ওগুলাতে ত্রিকোণমিতি ইনক্লুড করছিল, করে তোমাকে কিছু জিনিস করাচ্ছিল, ইকুয়েশন সলভিং, এই ওই। বাট এটা অ্যাকচুয়াল ত্রিকোণমিতি। এখানে তুমি পাবা যে ত্রিকোণমিতির নতুন নতুন অ্যাপ্লিকেশন, ত্রিকোণমিতি দিয়ে আমি এটা করবো, ওটা করবো, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিব, পাওয়ার চেঞ্জ করে দিব, এগুলো এখন আমরা শিখবো। ওকে, তবে এই চ্যাপ্টারের প্রথম যে লেকচার শিট মানে 7.1, এই যে লেকচার শিটটা, এটা পুরাটাই তোমাদের হচ্ছে উচ্চতর গণিতের মতো। মানে ওখানে যখন তুমি হচ্ছে ওই যে সাইনের ভিতরে অনেক বড় একটা অ্যাঙ্গেল দিলে সেটাকে কি করতে হয় না করতে হয়, নেগেটিভ অ্যাঙ্গেল, এগুলো পড়াশোনা করছিল না, ওইটাই জাস্ট আমরা আজকে পড়ায় দেবো। পুরো 9-10-এ 2 বছরে তুমি ত্রিকোণমিতি যা যা পড়ছো এই একটা ক্লাসে সব শেষ হয়ে যাবে, একটা ক্লাসে, এর বাইরে আসলে কিছু নাই। ওকে, কারণ যদি হায়ার ম্যাথ না থাকে কোনো প্যারা নাই, তুমি সব বুঝবা, এটা যে যা আছে সব বুঝবা। আমি এই কথাটা মিশিয়ে দিলাম, এটার প্রতি আমাদের ইন্টারেস্ট নাই এখন আপাতত। আজকে আমরা মূলত এই কয়টা টপিক পড়বো, আমাদের মূল টার্গেট হচ্ছে এই কয়টা টপিক পড়া। ত্রিকোণমিতির সাথে তোমাদেরকে আমরা পরিচিত করায় দিব, এটা অলরেডি আমরা দিছি। সো এই টপিক অলরেডি আমাদের শেষ। ত্রিকোণমিতির সাথে যে পরিচিত করাই দেওয়ার বিষয়টা না, এটা তো আমরা কতদিনই দিলাম সকালে। সো এই টপিকটা শেষ, এটা নিয়ে আর আমাদের কোনো কথাবার্তা বলার নাই। আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা শুরু করবো এখান থেকে। আমরা পড়বো ঋণাত্মক কোণ। আমরা ধনাত্মক কোণ পড়ছি, সাইনের ভিতরে থিটা দেওয়া শিখছি, বাট আমরা কি এটা খেয়াল করছি যে সাইনের ভিতরে যদি আমরা এরকম মাইনাস থিটা দিই সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এটা হচ্ছে ঋণাত্মক কোণ। তো ঋণাত্মক কোণের ইফেক্ট কিরকম এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করবো, এটা সবার আগে পড়বো। দেন তারপরে আমরা পড়বো বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন কিরকম। মানে আমি যদি তোমাকে এইটা বলি যে সাইন 150 ডিগ্রি, এইটার ভ্যালু পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? আচ্ছা, 150 মানে কোন কোয়াড্রেন্ট বলো দেখি? সেকেন্ড কোয়াড্রেন্ট। ধরো আমি তোমাকে এটা বললাম সাইন 330 ডিগ্রি, এটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। এই পার্টিকুলার স্থানে সাইনের মান পজিটিভ নাকি নেগেটিভ, আমরা এই কথাবার্তা নিয়ে আলোচনা করব এই টপিকে। লাস্ট আমরা আরেকটা টপিক পড়বো যে কোন প্রকাশের সাধারণ উপায়, যে কোনো বড় একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রির গুণিতক আকারে প্রকাশ করার যে ব্যাপারটা না, যে আমি চাইলে এটাকে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা বা প্লাস মাইনাস আলফা আকারে লিখতে পারি, বুঝতে পারছো? এটাকে বলা হয় সাধারণ কোণ। কোণকে আমরা এই যে কোনো কোণকে এই সাধারণ উপায়ে প্রকাশ করার ট্রাই করব। আর বলে রাখি এই 3টা টপিক মূলত আমরা পড়তেছি এই লাস্ট টপিকটার জন্য। এই একটা টপিক পড়বো বিধায় আমাদের এই 3টা টপিক পড়ানো। ওকে, তুমি এই 3টা ভালো মতো যদি শিখে আসতে পারো তাহলে তুমি এখানে এক্সিকিউট করতে পারবা এবং মোটামুটি তুমি সবকিছুই পারবা। ওকে, একটা কাজ করো, এটা একটু উঠায় নাও, 1 মিনিট সময়, যদি উঠাতে পারো উঠা, না উঠাতে বসে থাকো। লাগাই দিও এটা।
এই কোন টপিকে যে তোমাদের কথাবার্তা বলা লাগে বাইরে যা কথাটা বলবা, ওকে? পিছনে বসো, এই বসার দরকার নেই। হয়েছে ওঠানো? মূলত এই কয়টা টপিক নিয়ে আমরা পড়াশোনা করব। তোমাদের কথা হচ্ছে আজকে দিনে তুমি যখন বাসায় যাবা তুমি চিন্তা ভাবনা করবা তুমি কি অ্যাকচুয়ালি 3-4 টপিক কি বুঝতে পারলা ভিতর থেকে, মানে এইভাবে চিন্তা ভাবনা করো, তাহলে প্রতিদিন তুমি যে টপিক ক্লিয়ার করতে পারো ইনিশিয়ালি দেখবো পুরো চ্যাপ্টার তোমার আরামসে ক্লিয়ার হয়ে যাবে। ওটা হয়েছে হয়ে যাচ্ছে ততক্ষণে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি ঋণাত্মক কোণ দিয়ে। হ্যাঁ, ঋণাত্মক কোণ যদি বুঝতে পারি তাহলে অনেক কিছু আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, সবার আগে সবকিছু বলার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আমরা গতকাল যখন তোমাকে ত্রিকোণমিতির সাথে ইন্ট্রোডাকশন করাই দিলাম যে ভাই এইটা ত্রিকোণমিতি, আমরা একটা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত নিচ্ছিলাম, নিয়ে 6টা ত্রিকোণমিতিক অনুপাত পাচ্ছিলাম, এই কথা বলছিলাম না তোমাদের আমি? আচ্ছা, এখন যখন আমি তোমাকে বলতেছি ভাইয়া সাইন 30 ডিগ্রি, যখন তোমাকে আমি বলতেছি যে সাইন 30 ডিগ্রি এইটা মানে কত, তখন তুমি মনে মনে কি চিন্তা ভাবনা করতেছো? তুমি ভাবতেছো যে ভাই একটা ত্রিভুজ আছে যার রেফারেন্স অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি। এটাই তো কথা না? বাট এবার যখন আমি তোমাকে এই প্রশ্ন করবো সাইন 150 ডিগ্রি এইটা মানে কত, তাহলে এবার তুমি কি চিন্তা করবা? ভাই আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে যার একটা অ্যাঙ্গেল 150 ডিগ্রি, এটা সম্ভব? সমকোণী অ্যাঙ্গেলের তো মানে সমকোণী কোণের, সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ তো 90 কম হয় না? তো এটা কি পসিবল? তাহলে 150 পসিবল? অ্যাকচুয়ালি এভাবে ত্রিভুজ আঁকানো সম্ভব না, এভাবে ত্রিকোণমিতিক রেশিও গুলা কাজও করে না। ত্রিকোণমিতিক কোণ এর আগের দিন পড়াইছিলাম না তোমাদের, জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ কিভাবে কাজ করে তোমাদের মনে একটু দেখাইছিলাম। আমি একটু ক্লিয়ার করতেছি বিষয়টা। 150 ডিগ্রি মানে কোনো ত্রিভুজ না, এটা একটা কাহিনী আছে। বিষয়টা এরকম, দেখো এইটা মনে করো আমাদের কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম, মনে করো এটা হচ্ছে আমাদের রেফারেন্স দিক হিসাবে আমরা ওটা বুঝাই দিলাম যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স, এক্স অক্ষের ধনাত্মক দিক, ওটা হচ্ছে 0 ডিগ্রি ধরো, ওকে? আচ্ছা, এখন যদি আমি একটা ত্রিকোণমিতিক কোণ এখানে অঙ্কন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমাকে একটা রশ্মি নিতে হবে, সেটাকে আমাকে কি করতে হবে বলতো? রোটেট করতে হবে। তো অ্যাজিউম করো এটা হচ্ছে আমার সেই রশ্মি, ওকে, এবং এটা আমার সেই ইনিশিয়াল পয়েন্ট। এখন যদি আমি এটাকে রোটেট করাই, ধরো ইনিশিয়ালি সে কোথায় ছিল বলতো? এখানে ছিল। এখন যদি একে আমি রোটেট করাই তাহলে দেখো তো কোণ তৈরি হবে না? আচ্ছা, আমি যদি একে একটু রোটেট করাই দেখো তো এখানে একটা কোণ তৈরি হলো না? কথা কি বুঝাতে পারতেছি? তো একে চাইলে কি আমি চারদিকে রোটেট করতে পারবো না? আমাকে কোণ তৈরি হবে না ভাই, বলো? তাহলে আমরা কিন্তু এই কথা বলছিলাম যে ত্রিকোণমিতিক কোণ কিভাবে তৈরি হয়। ত্রিকোণমিতিক কোণ এইভাবে কোনো একটা রশ্মির ঘূর্ণনের কারণে তৈরি হয়, মনে আছে তোমাদের? আচ্ছা, তো ধরো আমরা স্পেসিফিক একটা জায়গাতে নিচ্ছি, লেটস সে এই জায়গাতে তোমার হচ্ছে ওই রশ্মিটা অবস্থান করতেছে। এখন তুমি চাচ্ছ এখানে কোণ কত এটা বের করতে, আমাকে বলো তো কোণ কিভাবে নির্ণয় করা হয়? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নিচ্ছিলাম আমরা, এটা রেফারেন্স। তাহলে বলো এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি থিটা, এই কোণটা অ্যাকচুয়ালি তোমার থিটা। আর তুমি যদি এখানে কোন একটা ত্রিভুজ চাও যে থিটা কোণের জন্য কোন ত্রিভুজটা তৈরি হবে, তাহলে তোমাকে একটা সিম্পল কাজ করা লাগবে। এই যে রশ্মির প্রান্ত বিন্দু দেখতেছো না, এই যে প্রান্ত বিন্দু, তুমি ওই জায়গা থেকে একটা লম্ব আঁকাবা। কার উপরে জানো? এক্স অক্ষের উপরে। এক্স অক্ষের উপরে তুমি কি করবে? একটা লম্ব অঙ্কন করবা। তাহলে এখান থেকে তুমি যদি একটা লম্ব অঙ্কন করতা তাহলে দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হইলো, বুঝতে পারলাম? এখন যদি আমি বলি থিটা ডিগ্রি কোণের জন্য ত্রিভুজ কোনটা তৈরি হবে, তাহলে ভাই ত্রিভুজ তৈরি হবে এইটা। এবার চিন্তা করে দেখো, আমি যদি তোমাকে বলি যে আমার 150 ডিগ্রির কারণে একটা ত্রিভুজ লাগবে, 150 ডিগ্রির জন্য একটা ত্রিভুজ লাগবে, তাহলে তুমি কি করবা? তোমার কাজ সিম্পল, তুমি প্রথমত এই রশ্মিকে কতটুকু ঘোরাবা? 150 ডিগ্রি ঘোরাবা। আচ্ছা, আমি যে ঘোরাতে আছি ধরো এখানে আছে কত বলতো? 150। তাহলে ধরো এই বরাবর আমি পাইলাম আমার 150 ডিগ্রি, মানে এই যে এখান থেকে এই কোণটা পেলাম আমি কত ডিগ্রি বলতো? 150 ডিগ্রি। কিন্তু আমাদের একটা ত্রিভুজ লাগবে, ত্রিভুজ লাগবে না? আর ত্রিভুজ পাইতে হলে আমরা কি করি বলতো? ওই শীর্ষবিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের উপরে, সরি ধনাত্মক দিক না, এক্স অক্ষের উপরে আমরা কি করি বলো দেখি? একটা লম্ব অঙ্কন করি। সো লম্ব অঙ্কন করতেছি, এইটা হচ্ছে সেই ত্রিভুজ। এই যে এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই তিনটা বিন্দু নিয়ে যে ত্রিভুজটা তৈরি হলো না, এই ত্রিভুজের তুমি যদি বাহুগুলোর অনুপাত নাও তাহলে তুমি 150 ডিগ্রির জন্য যে অনুপাতটা আসবে ওইটা পাবা। আমি কথা বুঝতে পারছি? তার মানে যখন আমরা সাইনের ভিতরে 150 লিখি, এটার মানে এই না যে কোনো একটা ট্রায়াঙ্গলের কি আছে বলতো? একটা কোণ হচ্ছে 150 ডিগ্রি। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম কিছুটা। ঢুকছে মাথার মধ্যে কথাবার্তা?
যদি আগে থেকে না দেখে থাকো সমস্যা নাই, এখন কি বুঝতে পারলা? কারণ ত্রিকোণমিতিক কোণ তৈরি হয় কিভাবে, এই রশ্মির মাধ্যমে তৈরি হয় না? কারণ যেখানে দাঁড়াবা ওখানে তুমি কি করবা, একটা লম্ব আঁকায় নিবা এক্স অক্ষের উপরে, দেন তো তোমার ট্রায়াঙ্গেল পেয়ে গেছো তুমি, এটাই তোমার ট্রায়াঙ্গেল। ক্লিয়ার বিষয়টা? এবং আমি যদি এখানে আরো কয়েকটা জিনিস স্পেসিফিক ভাবে বলতে চাই, যেই রশ্মিটা নিয়ে তুমি ঘুরতেছো, যে রশ্মিটা, এর কি দৈর্ঘ্য চেঞ্জ করতেছে আমরা? আচ্ছা এর দৈর্ঘ্য কি নেগেটিভ হতে পারে? না না, এর দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, কারণ এটা ফিক্সড। ধরো এটা একটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য, এই বুঝো বিষয়টা? আচ্ছা এবার খেয়াল করে দেখো, এখান থেকে তুমি কিন্তু বলতেছো তুমি একটা লম্ব আঁকাচ্ছ না, তার মানে এই রেখাটা অ্যাকচুয়ালি কি বলো দেখি, ওটা তোমার লম্ব, এর ফিক্সড। এখন আবার এখানে এটা কোনটা কি বলতো, লম্ব। তুমি যদি এই কোঅর্ডিনেটে যেতা, লেটস সে ধরো তুমি এই কোঅর্ডিনেটে আসছো, তুমি ফোর্থ কোঅর্ডিনেটে আসছো, তাহলে তুমি লম্ব আঁকালে লম্বটা দেখতে কিরকম হবে? লম্বটা যে এই বরাবর যাবে, এইটা তোমার কি বলো দেখি, লম্ব। ঢুকছে মাথার মধ্যে? আচ্ছা তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে যে এক্স অক্ষের দৈর্ঘ্যটা, এটাই ভূমি। এই পার্টিকুলার ক্ষেত্রে ভূমি কোনটা? এইটা। এই নিচেরটার ক্ষেত্রে ভূমি কোনটা? এইটা। বুঝতে পারতেছি? তাহলে এই যে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজের বিষয়টা তোমরা ক্লিয়ার হলা? খেয়াল করে দেখো, এই পার্টিকুলার সিনারিও গুলাতে এই অতিভুজ কখনো নেগেটিভ হচ্ছে না, অতিভুজ পজিটিভ থাকতেছে। বাট লম্ব এবং ভূমি কি হতে পারে বলো দেখি, নেগেটিভ হতে পারে। যেমন এই প্রথম কোয়াড্রেন্টে লম্ব পজিটিভ, ভূমিও পজিটিভ, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে যখন তুমি আসতেছো, তোমার লম্ব পজিটিভ থাকলেও ভূমি কিন্তু পজিটিভ থাকতেছে না, ভূমি কি হয়ে যাচ্ছে বলো দেখি, নেগেটিভ। আবার ফোর্থ কোয়াড্রেন্টে যখন তুমি আসতেছো, দেখো তোমার ভূমি পজিটিভ, বাট লম্ব কি বলো দেখি, নেগেটিভ। কথা বুঝতে পারছি? তাহলে বলো দেখি, থার্ড কোয়াড্রেন্টে হলে তোমার ভূমির মান কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ? হ্যাঁ, ভূমিও নেগেটিভ, লম্ব নেগেটিভ। কথা বুঝাতে পারতেছি? অতিভুজ কি কোনো সময় নেগেটিভ হচ্ছে না? না, গ্রেট। তাহলে ত্রিকোণমিতিক কোণের সম্পর্কে এই যে সাইনের পরে যত ডিগ্রি তুমি অ্যাঙ্গেল দাও না কেন, তুমি সব ক্ষেত্রে কি পাবা বলো তো, একটা ত্রিভুজ পাবা। ঘটনা কিন্তু এইভাবে ঘটে। তোমরা কি কথা বুঝতে পারলে আমার? কারো কোনো সমস্যা আছে এই বিষয়ে? তো ভাই এটা আসলে উঠানোর কিছু আছে বলো তোমাদের? না, এটা কমন সেন্স, এটা আশা করি তোমরা সবসময় কাজ লাগাতে পারবা, প্যারা নাই। ওকে আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি পড়তে চাচ্ছিলাম কি, এটা ইন্ট্রোডাকশন ছিল, ধরো এটাই তোমাদের পরিস্থিতি ছিল। আমরা অ্যাকচুয়ালি পড়তে চাচ্ছিলাম ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ মানে কি, এটা সম্পর্কে একটু কথাবার্তা তোমাদেরকে আমি বলে আসছি। দেখো কোণ পরিমাপের উপায় কয়টা বলতো? দুইটা না, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা কি বলতো, অ্যান্টি ক্লকওয়াইজ। ওই যে প্রথম দিনে বললাম তোমাদের। আচ্ছা আমি রেফারেন্সের জন্য বলতেছি, এখানে বলি। হ্যাঁ ধরো এটা তোমার রেফারেন্স, আর তুমি একটা কোণ নিছো, ওই কোণটা কোন দিক বরাবর গেছে দেখো তো, এটা গেছে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর না, রোটেট করছে কোন দিক বরাবর, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর। এইখানে তুমি যে অ্যাঙ্গেলটা পাবা এটা কি হবে বলো তো, পজিটিভ হবে না? বুঝলি মনে হয়? আবার ধরো এইটা তোমার রেফারেন্স, এবার তুমি কি করছো, তুমি ক্লকওয়াইজ রোটেশন করছো, তার মানে ধরো তুমি এই যে এই দিকে রোটেশন করছো। দেখো তো রোটেশনটা কোন দিকে, রোটেশনটা হচ্ছে এই দিকে। কথা কি বুঝাতে পারলাম? এইটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে এই ক্ষেত্রে কোণের যে মানটা আসবে এটা কি আসবে জানো, নেগেটিভ আসবে। ক্লিয়ার বিষয়টা? তো এই জিনিস তোমরা কি এর আগে জানো বিষয়টা জানো? তাহলে থাকো ওখানে। আমরা এবার আসতেছি ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত কেমন হয় এটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেবো। আচ্ছা ধরো এইখানে আমার একটা ট্রায়াঙ্গেল আছে, ধরো আমি একটা কোণ তৈরি করতেছি, কি কোণ, ত্রিকোণমিতিক কোণ তৈরি করতেছি। কিভাবে তৈরি করব, এই রশ্মিটাকে একটু মুভ করব, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুই দিকে করতে পারি। ধরো এই রশ্মিটাকে আমি একটু মুভ করলাম, এই পর্যন্ত। তাহলে এখানে যে কোণটা তৈরি হইলো, এই কোণটা কি ধনাত্মক কোণ নাকি ঋণাত্মক কোণ? ধনাত্মক কোণ। তাহলে শুধুমাত্র থিটা লিখলে সমস্যা আছে তোমার? না না না। আর এই যে এই বরাবর যে দূরত্বটা পাইলাম এটা কি বলো দেখি? আর কারো ফোন থাকলে একটু সাইলেন্ট করে নাও। হয়েছে? এবার ভালো মতো শোনো, এইখানে যে একটা ত্রিভুজ পাচ্ছ, আমরা নামকরণ করে দিই তোমার সুবিধার্থে। এটা কি মূল বিন্দু না? তাকাও, এটা কি মূল বিন্দু না? এইটাকে তুমি চাইলে কি বলতে পারো, লেটস সে এ বলতে পারো না? আর এ বিন্দুকে কি বলতে পারো বলো দেখি, বি বিন্দু বলতে পারো না? তাহলে এখানে এ ও বি একটা ত্রিভুজ না? এই ত্রিভুজের জন্য কি আমরা ত্রিকোণমিতিক অনুপাত পাবো কিনা বলো? অবশ্যই পাবো, চাইলে আমরা পাইতে পারি। তো নাও এখানে আমরা একটু লিখেও রাখি অনুপাতটা কিরকম হবে। ত্রিভুজ এ ও বি হতে বলতো এখানে সাইন থিটা সমান কত হবে? সাইন থিটা, এই সাইন থিটা সমান কত হবে? লম্ব ডিভাইড বাই অতিভুজ না? লম্বের মান কত? এটার অনুপাতে লম্ব কোনটা বলতো? এ বি। অতিভুজ কোনটা বলতো? ও বি। একটা জিনিস খেয়াল করে দেখছো, আর তোমাকে রেফারেন্স টানা লাগবে না এখন, কিন্তু এখন কিন্তু মোটামুটি অনেক কিছু ফিক্সড, যে ওটাই লম্ব ওটাই ভূমি,
বুঝতেছো না বিষয়টা? আচ্ছা বলো তো tan থিটার মান কত হবে? লম্ব মানে কত, ভূমি মানে কত, আর ফাইনালি বলো তো cos থিটার ভ্যালু কত হবে? ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমি মানে কত, অতিভুজ মানে কত, ওবি। তো দেখো এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকাইছিলাম, যে ট্রায়াঙ্গেলের কোণটা কি পজিটিভ না? এখন আমি এই সেম মানের একটা কোণ আঁকাবো বাট ঋণাত্মক দিকে, মানে নেগেটিভ অ্যাঙ্গেল আঁকাবো। তাহলে কোন দিকে রোটেট করা লাগবে আমাকে বলো? ক্লকওয়াইজ রোটেট করা লাগবে। আমি রোটেট করতেছি, ধরো এই যে এটা রশ্মি, আমি রোটেট করতেছি এই বরাবর। ঋণাত্মক কোণ কি তাহলে অলওয়েজ চতুর্ভাগে থাকবে? ঋণাত্মক কোণ মানে হচ্ছে কি বলো দেখি? তুমি ক্লকওয়াইজ মাপা, তুমি ক্লকওয়াইজ মাপা, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও। তার মানে এই কোণকে তাকাও, এই বরাবর যদি কোনো একটা অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেল ধরে নাও 30 ডিগ্রি, এটা হচ্ছে পজিটিভ 30 ডিগ্রি। একে যদি আমি ঋণাত্মক দিকে মাপি, এই দিক দিয়ে মাপি, তাহলে কত আসবে বলো? নেগেটিভ 330 আসবে। ইট ডাজন্ট ম্যাটার কোন কোয়াড্রেন্ট আছে, ম্যাটার হচ্ছে তুমি মাপতেছো কিভাবে, এই দিক দিয়ে মাপতেছো নাকি ওই দিক দিয়ে মাপতেছো। এই বুঝাতে পারতেছি বিষয়টা? গুড, বুঝলে ভালো। তুমি ক্লিয়ার হয়েছে পরশ? আচ্ছা এবার এর নিচের ত্রিভুজটাকে আমরা একটু মার্ক করি। ওকে, উপরেরটা যদি থিটা হয় তাহলে নিচেরটা কি হবে বলো তো? মাইনাস থিটা হবে। তো লেটস সে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি মাইনাস থিটা। ওকে, এবং নামকরণ করি, এইটা হচ্ছে এ দেওয়া আছে, তো তাহলে এটা একটা কাজ করি, এটাকে আমরা বলি কি বলতো? বি ড্যাশ। এই কথা কি বুঝতেছো? এটাই বি ড্যাশ। ওকে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কিছু জিনিস সিমিলার আছে, খেয়াল করে দেখো। তুমি কি এটা বলতে পারো না এই দুই ত্রিভুজ থেকে, দেখো তো এটা বলতে পারো কিনা, ভাইয়া আমার ওবি এবং ওবি ড্যাশ এই দুটো অ্যাকচুয়ালি একই, ওই অতিভুজটা একই, খেয়াল করে দেখো। এবং ওই দুটো সবসময় কি বলতো? পজিটিভ না? এই বুঝতে পারো নি? আমি তো একই রশ্মিকে মুভ করাইছি এদিক থেকে ওদিকে। আচ্ছা আর একটা জিনিস খেয়াল করে দেখো, ও এ তো একই না, সিমিলার বাহু। আচ্ছা আর একটা জিনিস খেয়াল করো ভালো মতো, যে আমি চাইলে এ বি এবং হচ্ছে এ বি ড্যাশের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। দেখো এ বি পজিটিভ একটা দূরত্ব, আর এ ড্যাশ বি এর একটা নেগেটিভ দূরত্ব না, তাদের দূরত্ব কিন্তু সমান, মান কিন্তু সমান, দিক কি বলতো? আলাদা। চাইলেই কিন্তু আমি বলতে পারি যে এ বি সমান আসলে হচ্ছে মাইনাস এ বি ড্যাশ। খেয়াল করে দেখো বিষয়টা এরকম না? সিম্পল তো। আচ্ছা এখন আমার এ ও বি ত্রিভুজ থেকে আমি যা পাইছিলাম এখানে থাকুক, আমি নতুন করে আরেকটা ত্রিভুজ নিয়ে ক্যালকুলেশন করবো। কোন ত্রিভুজ বলো দেখি? এই নিচের ত্রিভুজ। কি ক্যালকুলেশন করবো আমি? এবার আমি বলতেছি এরকম, ভাইয়া যে আমার ত্রিভুজ ও এ বি ড্যাশ হতে, তোমরা কি আমার এই কথা বুঝলা যে এ বি ইকুয়াল মাইনাস এ বি ড্যাশ? বুঝছো? আচ্ছা এই ত্রিভুজের রেফারেন্স অ্যাঙ্গেল কত? থিটা নাকি মাইনাস থিটা? মাইনাস থিটা। তাহলে আসো এখন আমরা সাইনের অনুপাত বের করি। আমি যদি এরকম বলি যে ভাইয়া সাইন মাইনাস থিটা, এটা মানে কত হবে? তো ভাইয়া কথা তো খুব সিম্পল, আমি তো তাহলে এই কথা বলতে পারি সাইন মাইনাস থিটা এই ত্রিভুজের কোণ, তাহলে এই ত্রিভুজের লম্ব ডিভাইড বাই ত্রিভুজের কি বলতো? অতিভুজ। তাহলে লম্ব মানে কত? লম্ব মানে হচ্ছে এ বি ড্যাশ, অতিভুজ মানে কত? ও বি ড্যাশ। দেখো আমার একটাই টার্গেট, আমার সাইন থিটার সাথে সাইন মাইনাস থিটার একটা সম্পর্ক তৈরি করব, এটাই আমার টার্গেট। তো কোনোভাবে কি আমি এখানে আবার সাইন থিটা নিয়ে আসতে পারি কিনা এটা আমি একটু ট্রাই করে দেখবো। যেমন কিভাবে ট্রাই করবো? আমি চাইলেই বলতে পারি যে ভাইয়া আমার এ বি ড্যাশ যেটা দেখতেছো না, খেয়াল করো আমার এ বি ড্যাশ যেটা দেখতেছো না, এ বি ড্যাশকে আমি মাইনাস এ বি বলতে পারি না? খেয়াল করে দেখো তো, চাইলে কি আমি এ বি ড্যাশকে মাইনাস অফ এ বি এটা বলতে পারি না? একই তো, মাইনাসটা পার করে দিলাম। আচ্ছা আর ও বি ড্যাশকে ডিরেক্টলি ও বি বলা যায় না? দুটো তো একই, আমি তো লিখে রাখছি কিন্তু। ওকে তাহলে এটাকে আমি বলতেছি হচ্ছে ও বি। এবং তুমি যদি চেক করো দেখবা এই এ বি ডিভাইড বাই ও বি মানে তুমি একটু আগে সাইন থিটা লিখে রাখছিলা, খেয়াল করছো? তাহলে আমি চাইলে এটা বলতে পারি যে এই এতটুকু পার্ট মানে ইভেন্চুয়ালি কত বলো তো? সাইন থিটা। তাহলে খেয়াল করে দেখো মাইনাস কিন্তু আছে, তাহলে এটা মানে ফাইনাল কথাবার্তা হচ্ছে এরকম মাইনাস সাইন থিটা। তাহলে যদি আমি তোমাকে বলি সাইন মাইনাস থিটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। সেম ভাবে আরেকটা ক্যালকুলেশন করি, আমরা যদি তোমাকে বলি যে ভাই tan মাইনাস থিটা এই ক্যালকুলেশনটা করতে চাচ্ছি, তাহলে কি হবে বলো তো? এই ত্রিভুজের লম্ব ডিভাইড বাই ভূমি হবে না? আচ্ছা লম্বের মান কত বলো? লম্ব মানে তো আমার এ বি ড্যাশ, ভূমির মান কত বলো? এটা মানে তো ও এ। আচ্ছা এ বি ড্যাশকে তো আমি মাইনাস এ বি বলতে পারি, আর ও এ তো ও এ থাকবে। কথা কি বুঝাতে পারতেছি আমি? দেখো তো এই পার্টটুকু মানে কি আমার tan থিটা না? দেখো দেখো, তাহলে আমি চাইলে এটাকে এভাবে বলতে পারি না যে এটা মানে আসলে মাইনাস tan থিটা? তাহলে tan মাইনাস থিটা এটা মানে আসলে কি বলতো? মাইনাস tan থিটা,
মানে ওই মাইনাসটা বাইরে চলে আসতেছে। আর একটা পার্ট পড়েছে, কে বলো দেখি? কজ। চলো কজ নিয়ে কথাবার্তা বলি। ধরো আমার এখানে আছে হচ্ছে কজ মাইনাস থিটা আছে। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের কস থিটা মানে কজ মাইনাস থিটা মানে কি হবে? ভূমি ডিভাইড বাই অতিভুজ। আচ্ছা, ভূমির মান কত বলো তো ভাইয়া? ওই। আচ্ছা, অতিভুজের মান কত বলো দেখি? ও বি ড্যাশ। খেয়াল করো, দেখো ও বি ড্যাশকে চাইলে আমরা কি বলতে পারি? ও বি বলতে পারি না? আর এখানে দেখো ও এ ডিভাইড বাই ও বি মানে কি ছিল বলো দেখি? কস থিটা। তাহলে চাইলে আমি এই ভ্যালুটাকে, জাস্ট এই ভ্যালুটাকে কি বলতে পারি? কস থিটা বলতে পারি। আচ্ছা, এখানে কি মাইনাস আছে? না না না, এখানে কিন্তু মাইনাস নাই। সেটা ইভেনচুয়ালি কি বলতো? শুধুমাত্র কস থিটা। তার মানে তুমি এখানে তিনটা জিনিসটা পড়াশোনা করতেছো। সাইন মাইনাস থিটা, বলো সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা। ট্যান মাইনাস থিটা এটা মানে কি? মাইনাস ট্যান থিটা। বাট কজের ক্ষেত্রে কজ মাইনাস থিটা এটা মানে কি? কস থিটা। এইখানে বলা হয় যে কজ এই মাইনাসকে খেয়ে ফেলে। এটাই বলা হয় যে কজ আসলে মাইনাসকে খেয়ে ফেলে। ঘটনা খুব সিম্পল, আমি কি বুঝাতে পারছি? তাহলে আমরা একটা কথা বলতে পারি এখন থেকে, দেখো সাইনের ক্ষেত্রে ট্যানের ক্ষেত্রে যদি মাইনাস এখানে থাকে, মাইনাস থিটা থাকে, তাহলে ওই মাইনাসটা কি হবে বলতো? বাইরে চলে আসবে। বাট কজের ক্ষেত্রে কি বাইরে আসবে না? ওটা কি করবে বলতো? ওটা খেয়ে ফেলবে। তো আমরা একটা কাজ করতেছি, এটা তো তোলা লাগবে না, তোলা লাগবে না। তাহলে আমরা টেবিল বানায় দিচ্ছি একদম পারফেক্টলি, তাই তোমার সবকিছু নোট করা থাকে পারফেক্টলি। তো আসো খেয়াল করে দেখো, যদি আমি এরকম বলি সাইন মাইনাস থিটা, এটা মানে তুমি কি বলতে পারবা? মাইনাস সাইন থিটা। এটা কি বোঝাতে পারবে বিষয়টা? আচ্ছা, এটা মনে করো তোমার 1 নাম্বার ছিল। আচ্ছা, সাইনের বিপরীতক কে বলো তো? কোসেক না? তাহলে কোসেক ওই প্রপার্টি শো করবে। তাহলে আমি এরকম বলতে পারি যে কোসেক মাইনাস থিটা, এটা মানে তাহলে কি হবে বলো তো? মাইনাস কোসেক থিটা। ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বারে ধরো আমি এটা বললাম যে ট্যান মাইনাস থিটা, এটা মানে কি হবে বলো তো? মাইনাস ট্যান থিটা। ট্যানের বিপরীতক কে বলো দেখি? উঠায় কি করবা? বুঝো। উঠানোর জন্য সময় দেবো না নি, তখন তো আর বসে থাকো না। কি হবে বলো? তাহলে কট মাইনাস থিটা, বলো এটা মানে কি হবে বলো? মাইনাস কট থিটা। আর লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সবসময় তোমাকে দিবে, সেটা কি বলো দেখি? এটা হচ্ছে কজের ক্ষেত্রে, যে কজ মাইনাস থিটা, বলো কজ মাইনাস থিটা সমান কি হবে বলো? কস থিটা হবে। তো ছেলে মেয়েরা এইটা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে যে কজ মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, এটা পড়ে পড়ে অভ্যস্ত। স্যাররা এটা দেয় না, এখন স্যাররা এটা দেয়, সেক দেয়, যে হ্যাঁ সেক মাইনাস থিটা এটা মানে কত বলো? এটা হচ্ছে সেক থিটা হবে, কারণ সেকের মধ্যে তো ইভেন্চুয়ালি কজ আছে, ওরই তো বিপরীতক না? আমি কি পুরো জিনিস বুঝাতে পারছি? এর মধ্যে যদি এমসিকিউ ছোট আকারে কোনো কিছু দেয়, কোনটা দিবে বলো দেখি? এই যে এটা দিবে, 3 নাম্বার থেকে এটা দিবে। তো এই কথাটা বুঝলাম, নেগেটিভ অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এই চিত্রতে তো এ টু জেড সবকিছু বুঝলা। তাহলে সুন্দর মতো সবকিছু উঠে নাও। তুমি স্কেল নিয়ে চলে আসতে ভাইয়া। যদি কারো কোনো জায়গায় প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে না পারো, তাহলে এখন জিজ্ঞেস করো। বলো। আচ্ছা, কজ থিটা সমান যা আসছে উপরে তো বুঝতে পারছো। আচ্ছা, যখন মাইনাস থিটা নিছি, মানে এই ত্রিভুজের কথাবার্তা বলছি, তাহলে বলতো এই ত্রিভুজে কজ মাইনাস থিটা, এটা সাপেক্ষে ভূমি এটা, লম্ব এটা, তাহলে তুমি কজ থিটা সমান কি লিখবা? ভূমি ডিভাইড বাই অতিভুজ। তো ভূমির মান হচ্ছে ও এ, অতিভুজের মান কি বলতো? ওবি। এই যে ও এ, এই যে ওবি। ওবি কে চাইলে আমরা, সরি ওবি ড্যাশ, অ্যাকচুয়ালি ওবি ড্যাশ কে ওবি লেখা যায় না? তো আমি এটাই লিখে দিছি, এবং খেয়াল করে দেখতেছি যে আগের বারও দেখো এটাই লেখা ছিল। বুঝা নাই বিষয়টা? আচ্ছা, খেয়াল করে দেখো এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে শুধু একটা জিনিস চেঞ্জ হয়েছে। আচ্ছা, ভূমি কি চেঞ্জ হয়েছে? পজিটিভ নেগেটিভ কিছু চেঞ্জ হয়েছে না? অতিভুজ এটা কি চেঞ্জ হয়েছে? পজিটিভ নেগেটিভ হয়নি। অতিভুজ অলওয়েজ কি বলতো? পজিটিভ। চেঞ্জ হয়েছে কি বলো দেখি? লম্ব। আগে লম্ব পজিটিভ ছিল, এখন কিসে বলো দেখি? নেগেটিভ। লম্ব ঘটিত মানে লম্ব রিলেটেড যে কয়টা রেশিও আছে সবার ক্ষেত্রে মাইনাস আসবে। যেমন সাইনের ক্ষেত্রে লম্ব আছে, টেনের ক্ষেত্রে লম্ব আছে। বাট তুমি খেয়াল করে দেখো, তুমি কজ নিয়ে কথাবার্তা বলতেছো, কজের ক্ষেত্রে কি লম্ব আছে? ভূমি আর অতিভুজ আছে, আর দুটা কিন্তু চেঞ্জ হয়নি। বিধায় কজের ভিতরে মাইনাস থিটা দিলেও ও আসলে কি হবে বলতো? কস থিটাই হবে। ক্লিয়ার বিষয়টা? কজ মাইনাস থিটাকে যেমন কস থিটা বলা যায়, ঠিক তেমনি কস থিটাকে কজ মাইনাস থিটা বলা যাবে না? এই কথা কি বুঝলাম? আর বুঝানি মনে হয়, বুঝাচ্ছি, থামো।
আর বলতেছি তুলো তুলো। আজিজ তুমি কি ব্যাচে পার্মানেন্ট? তোমার ভাইকে বলো নামটা চেঞ্জ করে নাও। সবাই কি মন থেকে বুঝতে পারছো বিষয়গুলো? ওই ওঠানো এই মূল কিন্তু এই টেবিল, বুঝছো? এটা কিন্তু লাগবে। আচ্ছা এবার একটু শোনো তোমরা, cos মাইনাস থিটা এটা সমান cos থিটা লিখতে পারতেছ না? তাহলে চাইলে আমি কেটে বলতে পারি না যে আমার কাছে যদি cos থিটা থাকে চাইলে তাকে আমি cos মাইনাস থিটা লিখতে পারি? একই তো, যদি এপারে গরু থাকে এপারে গাধা থাকবে, একই তো জিনিস দুইটা না? বুঝো কথা বুঝতে পারছি? এই কথা আমি যখন বলি তখন ছেলেমেয়েরা বুঝতে পারে, বাট যখন আমি কিছু লিখি তখন আর ছেলেমেয়েরা বুঝতে পারে না। যেমন হ্যাঁ দেখি লেখা দাও বুঝো কিনা। ধরো আমি লিখছি এরকম cos a মাইনাস b, আমার শখ হচ্ছে এটা সমান আমি লিখবো এটা cos b মাইনাস a। আমি তো বুঝি কিন্তু ছেলেমেয়েরা বুঝতে পারে না। কি করছি বলো তো? লেটস অ্যাজিউম করো এটা হচ্ছে আমার থিটা, তাহলে এটা কি মাইনাস থিটা না? দেখো তো আমি মাইনাস ধরে গুণ করে রাখিনি। ইভেনচুয়ালি তো দিন শেষে একই সব, cos এর ভিতরে তুমি থিটাই দাও আর মাইনাস থিটাই দাও, দিন শেষে একই না? আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? মাইনাস দ্বারা কি করছি? গুণ করছি। এই যে মডুলাসের ভিতরে এই ঘটনা ঘটে কিন্তু, মানে ওর ভিতরে a মাইনাস b থাকাও যে কথা, b মাইনাস a থাকাও তো একই কথা দিন শেষে। তোমরা কি কথাটা বুঝতে পারলা? কারো মাথায় না ঢুকলে বলো, আমি তাহলে সলভ করতেছি অন্য কোনো উপায়। পারবা? এই একটা জিনিস মনে রাখো। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো এরকম বলতেছি যে ধরো হচ্ছে cos আলফা মাইনাস থিটা, চাইলে তুমি এটাকে কি লিখতে পারো বলো দেখি ভাইয়া? এটাকে চাইলে আমি লিখতে পারি থিটা মাইনাস আলফা, এটা লিখতে পারি। সমস্যা হবে কোনো? না কোনো সমস্যা হবে না। এটা একটু উঠায় নাও তো, এটা একটু উঠায় নাও তো। আমি মিশিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা ঋণাত্মক কোণ সম্পর্কে পারফেক্ট আইডিয়া পাইছো। গ্রেট। পরের টপিকে যাই আমরা। আচ্ছা, আমাদের এরপরের টপিক হচ্ছে কি, যে বিভিন্ন চতুর্ভাগে আমাদের যে ত্রিকোণমিতিক রেশিওগুলো আছে না, তাদের চিহ্ন কিরকম হয়। যেমন প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তোমরা পড়ছিলা। দ্বিতীয় চতুর্ভাগে গিয়ে পজিটিভ বলতো সাইন কস, 3 নম্বরে না ট্যান আর কট, আর পরেরটাতে আসে হচ্ছে কজ আর সেক। ওকে, ইট ডাজন্ট ম্যাটার, তোমরা ভুলে যাও না করো, কিছু যায় আসে না। আমরা আবার নতুন করে বিষয়টা একটু পড়বো এবং এরপর থেকে আর ভোলা যাবে না, এরপর থেকে মনে রাখা লাগবে। ওকে, আচ্ছা।
আচ্ছা, এই পুরো জিনিসটা বোঝার জন্য আমরা সিম্পল একটা জিনিসের হেল্প নিব। গতদিন তোমাদের আমরা ইউনিট সার্কেল সম্পর্কে আইডিয়া দিছিলাম, ইউনিট সার্কেল বা যার রেডিয়াস হচ্ছে 1। তো আজকে আমরা ওই সিম্পল একটা কাজ করব। আজকে তোমাকে আমি এভাবে বোঝানোর ট্রাই করবো ভাইয়া, যে ধরো তোমার কাছে হচ্ছে একটা ত্রিভুজ আছে। ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে যার অতিভুজের মান কত বলো তো? 1 ফিক্সড ধরে নাও, তার অতিভুজের মান হচ্ছে 1। সমস্যা আছে কি বুঝতে? না, তার মানে এগুলো তো আর কোথাও রিটেনে প্রমাণ আসতেছে না, এগুলো জাস্ট তোমার বোঝার ব্যাপারটা। এখন আমি যদি তোমাকে বাংলাতে বলে কোনো কিছু বোঝাতে পারি তাহলে বাংলাতে বলা ভালো, আমি যদি ইংলিশে বলে বোঝাতে পারি তাহলে ইংলিশে বলা ভালো। মানে বিষয়টা বোঝো নি, সামহাও তুমি বুঝতে পারলে হলো, ফিল করতে পারলে হলো। সো ধরো অতিভুজের মান কত বলো তো? 1। এইটা যদি কোনো একটা ত্রিভুজ হয়, তার অতিভুজের মান যদি 1 হয়, তোমার মনে আছে লম্ব মানে কি অ্যাকচুয়ালি? মনে নাই তোমাদের? এটা ব্যর্থতা তোমাদের, এটা তোমাদের মনে রাখা উচিত। তোমরা এটা পড়ে আসতেছিলা বারবার, আমি নিজেও করেছি তোমাদের। হ্যাঁ, আমি কালকে নিজেও তোমাকে এটা করে দিলাম। এটা মানে কি বলো দেখি? লম্ব। আচ্ছা, এটা মানে আসলে তোমার হচ্ছে সাইন থিটা, একই কথা। তো যদি আমি তোমাকে বলি যে অতিভুজের মান হচ্ছে 1, যদি বলি তোমাকে অতিভুজের মান হচ্ছে 1, তাহলে সাইন থিটা মানেই কি লম্ব না? বা লম্ব মানেই কি সাইন থিটা না? কথা কি বুঝতে পারেনি? তার মানে এই যে ভ্যালুটা, এটা কিসের ভ্যালু বলো তো? এটা আসলে সাইন থিটার ভ্যালু। তাহলে সেম ভাবে বলো তো ভূমিটা কি মিন করতেছে? cos। আচ্ছা আচ্ছা, এখন এই ত্রিভুজটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। তার মানে থিটা তোমার কোন কোয়াড্রেন্টের মধ্যে আছে? প্রথম কোয়াড্রেন্টের মধ্যে আছে। বলো তো এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? স্বাভাবিক, যদি লম্ব পজিটিভ হয় তাহলে সাইন থিটা পজিটিভ হবে, যদি ভূমি পজিটিভ হয় তাহলে cos থিটা পজিটিভ হবে। কথা এরকম না? আচ্ছা, প্রথম চতুর্ভাগে বলো লম্ব পজিটিভ, ভূমি পজিটিভ না? তাহলে তোমার সাইন থিটাও পজিটিভ হবে, cos থিটাও কি হবে বলো তো? পজিটিভ হবে। আমি বুঝতে পারলাম কথাবার্তা? তাহলে আমরা চাইলেই তো এটা বলতে পারি ভাইয়া প্রথম চতুর্ভাগে কে কে পজিটিভ? সাইন থিটা পজিটিভ। ওয়েট, যদি সাইন পজিটিভ হয় তার বিপরীতক কোসেক ও পজিটিভ হবে। আচ্ছা, যদি cos পজিটিভ হয় ওর বিপরীতক সেক ও পজিটিভ হবে। লাস্ট কথাবার্তা, tan থিটা মানে কি বুঝো তুমি? tan থিটা মানে আসলে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কি বলো দেখি? cos থিটা। কি মনে হয় যদি দুটাই পজিটিভ হয় tan থিটা পজিটিভ হবে না? এই কারণে এই ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই কি ছিল বলো? পজিটিভ ছিল। তাহলে আমরা এখানে বলতে পারি যে অল পজিটিভ। অল কি বলো দেখি? পজিটিভ। আমি বুঝতে পারতেছি? এবার তুমি নিজস্ব ভাবে চিন্তা না করো, আর ভয় পাওয়ার দরকার নাই। তুমি কি জানো ভাইয়া লম্ব মানে সাইন থিটা, ভূমি মানে কি বলতো? cos থিটা। অ্যাজিউম করো তোমার এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা তুমি এবার তৈরি করছো সেকেন্ড কোয়াড্রেন্টে। ত্রিভুজটা কোথায় তৈরি করছো? সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার তুমি আমাকে বলো তো লম্ব কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? লম্ব কিন্তু ধনাত্মকই হবে, উপরেই তো হবে নাকি বলো? আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভূমি কি ধনাত্মক হবে? না না না, ভূমি কিন্তু ঋণাত্মক হবে এবার। আচ্ছা, লম্ব যদি ধনাত্মক হয় তাহলে সাইন থিটাও কি হবে? ভূমি যদি ঋণাত্মক হয় তাহলে cos থিটা কি হবে? এটা কি বুঝতে পারোনি? মানে লম্ব মানেই সাইন থিটা আর ভূমি মানেই cos থিটা। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? ভাই একবার যদি বুঝায় ফেলি তাহলে বাকিগুলো তুমি বের করতে পারবা। আচ্ছা বলো তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন আর কোসেক। cos কি পজিটিভ? না না, ওয়েট, cos পজিটিভ না, তাহলে সেকও পজিটিভ না। আচ্ছা, এই দুইটার মধ্যে যদি একটা নেগেটিভ হয় তাহলে tan কি নেগেটিভ হয়ে যাবে না? অবশ্যই tan নেগেটিভ হয়ে যাবে। তো যদি আমি বলি যে আমার সাইন পজিটিভ বাট sec বা cos এগুলো কি বলতো? নেগেটিভ, তাহলে tan কি হবে বলো? নেগেটিভ। তাহলে আমি কি এটা লিখতে পারি যে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার হচ্ছে সাইন থিটা এবং হচ্ছে কোসেক থিটা ওর বিপরীতকটা, এই দুটা কি বলতো? পজিটিভ। আর বাকি সবাই কি হবে বলো দেখি? সি বাংলাও লিখতে পারতেছি না। বাকি সবাই হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার বিষয়টা? এবার গেস করো থার্ড কোয়াড্রেন্টে একটা ট্রায়াঙ্গেল আঁকালে, আমি আঁকাচ্ছি না, তুমি মনে মনে চিন্তা ভাবনা করে দেখো তো, থার্ড কোয়াড্রেন্টে একটা ট্রায়াঙ্গেল আঁকালে তার লম্ব কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? নেগেটিভ। তার মানে সাইন থিটা নেগেটিভ। আচ্ছা, তার ভূমি কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? থার্ড কোয়াড্রেন্টে ওরও নেগেটিভ, তাহলে cos থিটা নেগেটিভ না পজিটিভ? ওটাও নেগেটিভ। খেয়াল করো, তোমার যদি সাইন নেগেটিভ হয় কোসেকও নেগেটিভ, তোমার যদি cos নেগেটিভ হয় সেকও নেগেটিভ। বাট একটা ঝামেলা আছে, tan কিন্তু এবার পজিটিভ হয়ে যাবে, কারণ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে tan কি হবে বলো? পজিটিভ। আমি আর ত্রিভুজ আঁকালাম না, কিন্তু তুমি বুঝতে পারছো? তাহলে এই থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? খুব সিম্পল, এখানে হচ্ছে tan থিটা
আর হচ্ছে কট থিটা, এগুলা কি বলো দেখি? পজিটিভ। কিন্তু বাকি সব নেগেটিভ, এবার বলো ফোর্থ কোয়াড্রেন্ট, আর ত্রিভুজ আঁকাচ্ছি না, এবার তুমি নিজে থেকে বলো ফোর্থ কোয়াড্রেন্টে তুমি যদি একটা ত্রিভুজ আঁকাও তার কি লম্ব নেগেটিভের দিকে যাবে নাকি পজিটিভ দিকে যাবে? নেগেটিভ দিকে যাবে, নিচের দিকে যাবে, তাহলে নেগেটিভ। কথা কি বুঝতেছো? তার মানে সাইন থিটা তোমার কি হবে? নেগেটিভ হবে। আচ্ছা ভূমি, এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ হবে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ? cos পজিটিভ। tan কি পজিটিভ হবে? পসিবল না, না না, একটা নেগেটিভ একটা পজিটিভ হলে ও জীবন হতে পারবে না। তাহলে এখানে cos থিটা আর কে বলতো তার বিপরীতক sec থিটা, এরা কি পজিটিভ, আর বাকি সবাই এটাতে লিখছি সবাই, ওটা লিখছি সব, অন্যায় করতেছি, বাকি সবাই হচ্ছে নেগেটিভ। তাহলে তুমি এখন থেকে এটা মনে রাখবা কিভাবে? এটা মনে রাখার একটা টেকনিক শিখছিলাম অনেক আগে, তোমাদের মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখছিলাম যে অল স্টুডেন্ট কত কি, আমি একবার দেখছি টেক কেমিস্ট্রি, পরে দেখলাম টেক কেয়ারও আছে, টেক কেয়ার, যদিও ইংলিশটা মিলে না তারপরেও ভালো আছে, মনে রাখা যায়। অল মানে সবাই পজিটিভ, স্টুডেন্ট মানে এস তার মানে সাইন পজিটিভ, আর টি তে tan পজিটিভ, আর সি তে cos পজিটিভ। ক্লিয়ার বিষয়টা? চাইলে মনে রাখতে পারো। আর নর্মালি কি এটা মনে রাখা টাফ? না না না, এটা খুব ইজি জিনিস। লম্ব পজিটিভ হওয়া মানে সাইন পজিটিভ হবে, ভূমি পজিটিভ হওয়া মানে cos পজিটিভ হবে, বিষয়টা এটা না। আর একটা কথা বলি শোনো, আরো সোজা। আচ্ছা লম্ব মানে ওয়াই না, আর ভূমি মানে এক্স না, কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ তুমি জানো না? এটাতে এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, তার জন্য দুটো পজিটিভ হচ্ছে। এখানে কে পজিটিভ বলো তো? এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, ওয়াই পজিটিভ হয় মানে সাইন পজিটিভ, এটাতে দুটো নেগেটিভ না? বুঝো নাই বিষয়টা? এটাতে আবার কে নেগেটিভ? ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ। যাই যেভাবে চিন্তা করে শান্তি পাও করতে পারো। ধরো নাও ও কিছু বুঝেনি, তাহলে ও কি করবে জানো? ওইটা মনে রাখবে, ওটা মনে রাখবে, তাহলে লেখা যাবে। এ তুমি বুঝনি? হ্যাঁ ঠিক আছে, উঠাও। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, মনের ভিতরে প্রশ্ন রাখো না, পরে হ্যাঁ 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 না 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 ভাইয়া তুমি তাকাও তো, যদি এটার মান পজিটিভ হয় আর এটার মান নেগেটিভ হয় তাহলে tan এর মান কি হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তা আমরা অ্যাকচুয়ালি ত্রিভুজ থেকে sin cos বের করতেছিলাম, পরে এদের রেশিও না tan এর মান কথা বলতেছিলাম যে tan পজিটিভ হবে না নেগেটিভ হবে। তার মানে তুমি যোগ বিয়োগ পারো না, গুণ ভাগ পারো না। হ্যাঁ হ্যাঁ এই এতগুলাই তোমরা পড়ছিলা 9 10 এ, এগুলাই পড়ছিলা। আরো আছে ভাই, আরো আছে, কেবল তো শুরু। তবে আজকে প্রথম দিন, তোমাদের ভাগ্য ভালো, আজকে খুব বেশি হোমওয়ার্ক থাকবে না, অল্প কিছু হোমওয়ার্ক থাকবে। সামনের দিন থেকে তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। 8টা শীট। শোনো, এই শীট হচ্ছে, এই চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে ইজি, এর আগের চ্যাপ্টার ছিল সবচেয়ে হার্ড, বুঝতে পারছো? এর থেকে ইজি কোনো চ্যাপ্টার নাই, তোমরা পারবা। একটা সিম্পল কথাবার্তা, সিম্পল কথা একটা, যদি ক্লাস মিস করো তাহলে ভাই তোমার দিকে আমি টাকা দেখবো না এই চ্যাপ্টারে। এটা খুবই সিম্পল কথা, আমি একদম এভাবে বলা উচিত না, কারণ টিচার মানুষ, আমরা সবসময় আশা নিয়ে বসে থাকবো যে একটা স্টুডেন্ট 10 দিন না আসা পরের দিন আসা যেন বুঝতে পারে, ওকে আমরা হাত ধরে টানা থাকবো, ত্রিকোণমিতি তুলবো না। আমি খুবই রুড ভাই বলতেছি, ত্রিকোণমিতিতে কাউকে টানা তোলার মতো ক্ষমতা আমার নাই। যদি তুমি ক্লাস মিস করো, তুমি ক্লাসে আসতেছো বুঝতেছো না, হেল্প করতেছি, সমস্যা নাই। আর ধরো 3 দিন ক্লাস আসেনি, 4 নম্বর দিন আমি কি করে বোঝাবো যে ভাই এটা হয়? সম্ভব? আমার একটা রিকোয়েস্ট এটাই, ক্লাস মিস করবো না, কোনো অজুহাত না, কোনো অজুহাত লাভ নাই। পরীক্ষাতে যা বললো ভাইয়া, পরীক্ষাতে না, ধরো আমি বুয়েটে আমার রেজাল্ট খারাপ আসছে, তো এখন আমি যদি বলি ভাই ফার্স্ট ইয়ারে আমার জ্বর হয়ে গেছিল, অসুখ হয়েছিল, দিয়ে আমার রেজাল্ট আসছে, লাভ আছে? তোমার স্টোরি কেউ শুনবে? দিন শেষে কি শুনবে? যে তোমার বইটা হয়েছে কিনা। বাস্তবতা এটাই, এ হয়েছে না, তোলা হয়েছে না তোমাদের, গুড। এখন মাহমুদুল ধরে না, সকালে মিস দাও, সকালে সমস্যা নাই। মাহমুদুল সরল লেখা পারে না, ও সরল লেখা আসছে একটু পরে, কেন কিছুদিন যাওয়ার পরেও আসছে। এখন আমরা মাহমুদুলের রেজাল্ট দেখি, রেজাল্ট দেখি মাহমুদুল পাই 0, 10, 20, কতর মধ্যে জানো?
300-র মধ্যে। ওর কথাই করে দেখো। এখন আমরা কি দেখবো যে ও আসছিল কি আসছিল না, বা ওর বাপ কি দেখবে যে ও আসছিল কি আসছিল না? ওর বাপ তো খেয়াল করবে রেজাল্ট। বাস্তবতা এটাই, তুমি রাত্রেবেলা কতটুকু পড়ছো না পড়ছো কেউ দেখে না ভাইয়া, তুমি রেজাল্ট কি করতো সেটা দেখে মানুষজন। এই বলো, নেগেটিভ অ্যাঙ্গেল বুঝছো? বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন বুঝছো? আচ্ছা, লাস্ট টপিক আসা তাহলে সাধারণ এই ত্রিকোণমিতিটা আমি কিন্তু প্রচন্ড লেভেলের এক্সাইটেড, প্রচন্ড লেভেলের এক্সাইটেড। তোমরা এখন বুঝো কি বুঝো না যায় না, কিন্তু ভাইয়া আমরা চাচ্ছি যে তোমরা একটু এক্সাইটেড হও, আমরা তোমাদেরকে শিখাই। পারবা ভাইয়া? আমরা সব রাস্তা দেখাই দেবো তোমাকে, টেনশন নিচ্ছে কেন? হ্যাঁ বলো। প্র্যাকটিস করা হবে তোমাকে, প্র্যাকটিস। হ্যাঁ মানে আমি এটা আমি পারতাম না একশো সেমিস্টার। সো আসলে এরকম হয়, শোনো, ক্লাস 6-এ থাকতে প্রথম দিন স্কুলে গেছি, একদম প্রথম দিন স্কুলে গেছি। তাহলে আমি বসছি, আমাকে স্যার নিয়ে গেছে, একটা স্যারের সাথে পরিচয় ছিল, স্যার নিয়ে যেয়ে আমাকে বসাচ্ছে, বাবা তুমি এখানে বসো। এখন ওই জায়গাতে হচ্ছে আরো কয়েকটা ছেলেপেলে আছে, ওরা সিট ধরে রাখছে, ওর এলাকার আরো ছেলেপেলে আসবে, ওরা এখানে একসাথে বসবে, আর আমাকে ওখানে এসে বসা দিচ্ছে। স্যার চলে যাওয়ার পরে আমাকে বলছে তুই এখান থেকে উঠ, এই জায়গায় হচ্ছে আমার ফ্রেন্ডরা আসবে, এটি বসবে। আচ্ছা না, স্যার আমাকে এখানে বসতে বলছে, আমি এখানেই বসবো, কথা হচ্ছে এরকম, বুঝলি? তাও আবার শুরুতে এটা নিয়ে ওর সাথে আমার প্রচুর ঝামেলা, একদম ফার্স্টে প্রথম দিনে 6-এ। এখন কি হয়েছে বলো, পরে আমি উঠে চলে গেছি, কারণ ওরা তো আসতেছে। ওর সাথে আমার সবচেয়ে বেশি ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে ইভেনচুয়ালি পরে। হ্যাঁ, এবং ওইখানে যে 4-5 জন ছিল ওদের সাথে কিন্তু ভালো তৈরি হয়েছে ফ্রেন্ডশিপ, এবং ওদের সাথে কিন্তু এখন আমাদের পরিচয় আছে, সম্পর্ক আছে, কথাবার্তা হয়। এই সেম ঘটনা ঘটছে আমার এই কয়েকটা চ্যাপ্টারের ক্ষেত্রে। হচ্ছে ত্রিকোণমিতি, তারপর হচ্ছে লিমিট, নির্ণায়ক, মানে যেই টপিকগুলো আমি পারতাম না, পড়ান লাগবে তো। এখন ধরো শোনো, আমি ধরো নির্ণায়ক পারি না, আর নির্ণায়ক যদি আমি ওইভাবেই প্র্যাকটিস করে আসতাম বা অতটুকুতে যদি থাকতাম, কাল আঁকি বসে আমাকে জিজ্ঞেস করতো ভাইয়া এইটা কিভাবে হবে, আমি তো পারবো না। তো কি করা লাগছে শোনো, যতটুকু আমি অন্য চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করছি তার থেকে বেশি পড়াশোনা করছে আমার নির্ণায়ক নেয়, বেশি পড়াশোনা করা আছে ত্রিকোণমিতি নেয়। কালকে ও আসে একটা প্রশ্ন করতে পারে যে ভাইয়া ত্রিকোণমিতি এটা কি করে হবে, বুঝো নিবি সেটা আমি কি করে উত্তর দিব, আমি তো পারতাম না। এই ক্যালকুলেশন করছে আমি, বুঝছো, পরে করতে হয়েছে আমাকে। শোনো, আর একটা কথা বলো, আর একটা উদাহরণ দিই। ক্লাস 2 এর পড়া কি তুমি পারবা? ওর ফ্রেন্ড কে কে হয় তোমরা? এখন না, এখন এটা পরে একটু একটা পারবে না। আসলে তোমার প্রতি তোমার বাপ টাকা পয়সা ইনভেস্ট করতেছে কেন, তোর বাপের নাম্বার দিও। তুমি এত খারাপ ভাইয়া। আচ্ছা, কোন প্রকাশের সাধারণ উপায়, এই টপিকটা পড়ি, খুবই সিম্পল, হাতে আমাদের সময় খুবই কম, আরেকটা সময় বেশি থাকলে বেশি ভালো হতো। হ্যাঁ, হোমওয়ার্ক কম থাকবে, 2-3টা হোমওয়ার্ক হবে, বেশি থাকবে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোনকে আমরা সাধারণভাবে প্রকাশ করতে চাচ্ছি, সাধারণ ফরম্যাটটা কি? সাধারণ ফরম্যাট হচ্ছে এরকম ভাইয়া, যে 90 ডিগ্রির গুণিতক আকারে লিখবো, মানে যে কোনো অ্যাঙ্গেলকে 90 ডিগ্রির গুণিতক আকারে লিখবো। আমি একটা এক্সাম্পল দিই, তারপর ওগুলো বোঝাচ্ছি। লেটস সে আমার কাছে এখানে আছে হচ্ছে 120 ডিগ্রি, ধরো এটা আছে হচ্ছে 120 ডিগ্রি। এখানে কিন্তু দুইটা পদ্ধতি লেখা আছে, একটা প্লাস থিটা, একটা মাইনাস থিটা। এখন এইটাকে কোন একটা স্টুডেন্ট লেটস সে এ কি বলতেছে, ভাইয়া এটাকে আমরা 90 ডিগ্রি গুণিতক আকারে এইভাবে লিখতে পারি যে 1 × 90 ডিগ্রি 90 হলো, আরো তো 30 যোগ করা লাগবে, তাহলে ভাই প্লাস 30 ডিগ্রি। এটা কি 120 হলো না? হলো না বলো? আবার কালকে ও বলবে ভাইয়া আমি এটাকে এভাবে লিখতে পারি, 2 × 90 ডিগ্রি কত হলো, 180 না? কতটুকু বাদ দেবো? 60 বাদ দেবো, তাহলে -60 ডিগ্রি। বলো এটাও ঠিক ওটাও ঠিক, ঠিক না? এবং এই ক্ষেত্রে খেয়াল করে দেখো আমরা কি করছি, 90 ডিগ্রির গুণিতক আকারে লিখছি। কথা কি বুঝাতে পারছি? কি করছি বলো তো, 90 ডিগ্রির গুণিতক আকারে লিখছি। এই দেখো n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, প্লাস থিটাও হতে পারে মাইনাস থিটাও হতে পারে, এবং কেয়ারফুল
থিটার মানটা কত করবা জানো? 0 থেকে 90 ডিগ্রি বেশি নিবা, মানে 90 ডিগ্রির মধ্যে নিবা, এর বেশি আবার নিতে যাও না, তাহলে আবার ওটা তো আবার ভাগ করা যাবে 90 ডিগ্রি দ্বারা, বুঝো নি? আর কালকে যদি বলে যে এরকম ভাইয়া 0 × 90 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি, না এটা মিলবে, কিন্তু আমরা চাচ্ছি না এরকম করতে, আমরা চাচ্ছি থিটার মানটা কত নিতে? 0 থেকে, এই গাধা তুমি 0 থেকে 90 এর এই যে কোণের মানগুলা এটাই তুমি জানো, এর বেশি তো জানো না বিধায় তো আমি এটা চাচ্ছি, ছোট করতে চাচ্ছি অ্যাঙ্গেলকে, বুঝতে পারছো? অ্যাঙ্গেলের কথাবার্তা বুঝতে পারছো? প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা প্রকাশ করব? এইটা মনে করো এক্সাম্পল 1, এটা মনে করো এক্সাম্পল 1, এটা তো আমি পারলাম ভাইয়া, কিন্তু কালকে যদি আমাকে বৃহত্তর কিছু দেয়, ভাইয়া আমাকে দিচ্ছে 750 ডিগ্রি, ভাই এটাকে এখন আমি কিভাবে কনভার্ট করবো? ঝামেলা। ওই তো ভালো কথা বলছে, কথা শোনো। প্রথম কথা হচ্ছে আমরা 90 দ্বারা ভাগ করব, 90 দ্বারা, আচ্ছা 90 দ্বারা 750 ভাগ করো তো কত আসতে পারে? 8.33 এরকম কিছু আসবে আশা করা যায়, না ক্যালকুলেটর কাছে আছে? ওকে বিশ্বাস করে নাও ওটাই আসবে, তুমি শিওর থাকো 8 পয়েন্ট সামথিং আসবে, 8 পয়েন্ট সামথিং আসবে। লেটস সে 33 দিলাম, লেটস সে 33 দিলাম। শোনো, যখন 90 ডিগ্রি দ্বারা ভাগ করলাম তখন আসলো কত? 8.33 না? তার মানে তুমি একটা কাজ করতে পারো, তুমি 8 × 90 ডিগ্রি নাও কাজ করতে পারো, তুমি 9 × 90 ডিগ্রি নাও কাজ করতে পারো। দেখো তো এই জিনিসটা 8 এবং 9 এর মাঝামাঝি না? তুমি এই দুটো অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারো, এই দুইটা মান নিয়ে কাজ করতে পারো। চাইলে কোন একটা ছেলে এটা বলতে পারে, তাকাও কথা শোনো, বলতে পারে ভাইয়া 8 × 90 ডিগ্রি, কথা শোনো কত ডিগ্রি হলো এখানে? 720, কতটুকু যোগ করা লাগবে? ওকে। আরেকজন বলতে পারে যে না ভাইয়া আমি এটাকে তো 90 নিব, তাহলে 9 × কত আসবে বলো? 9 কত হবে বলো? 810, তাহলে বিয়োগ করতে হবে কত বলো? 60 ডিগ্রি। এবং প্রতি ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, এই যে এখানে যে থিটার মান আসতেছে, এখানে যে থিটার মান আসতেছে না, এটাকে যোগ করলে আবার 90 আসবে, স্বাভাবিক। এটা পরে এক্সপ্লেন করবো না কেন আসতেছে, এটা পুরো কোণের কাহিনী। আমি কি বুঝাতে পারছি কিভাবে কোনো একটা কোণকে তুমি কনভার্ট করবা? ভালো করে বলো, এই এন কিভাবে আসতেছে, এই যে এন এর মানটা কিভাবে আসতেছে বলো দেখি, আমরা ভাগ করলেই বুঝতে পারবো। ভাই আমার টপিক কিন্তু এখানেই শেষ, তোমরা কি ক্লিয়ার? আমি বুঝাতে পারছি তোমাদের? তাহলে না, এটা উঠায় নাও, জাস্ট দুটো এক্সাম্পল উঠায় নাও, পারে যাবো তোমরা। আচ্ছা এটা লিখে নিও তো, এন এর মান পেতে 750 কে কত দ্বারা ভাগ করছি আমরা বলো তো? 90, দ্যাট মিন্স কি দ্বারা ভাগ করেছি, এই কথাটা বাংলাতে লিখে রাখো, তাহলে তুমি আর ভুলবা না কখনো। তাহলে কোন প্রকাশের সাধারণ উপায় আমাদের পড়ানো হয়ে গেল। আমরা এখন লাস্ট টপিকে চলে আসছি, তোমরা উঠাতে থাকো। মাথার মধ্যে ঘুরতেছে এক, লিখতেছে এক। ওটা হয়েছে 2 দিন যাক, ঠান্ডা যাবানি সবাই, এখন তো এগুলো 9, 10 এগুলো তো বুঝতেছো, 2টা দিন যাক খালি। বায়োলজি কি মুখস্থ করে আসছো, এখানে মুখস্থ করতে লাগেন। দেখেন আবার দিবে অটো পাস, তুমি জানো না হয়নি ওঠানো। এই টপিকটা পড়ো তো একটু, কি বলছি কি লিখছি, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে আমি যদি এটা বলি, তাকাও তাকাও, এটা কি পারা যাবে? তুমি কিন্তু দেখো সাইনের কত কত মান তুমি জানো, 0, 30, 45, 60 আর 90, এই কয়টা তুমি জানো না? কিন্তু এটা তো অনেক বড়, এটা অনেক বড়। এই কোণটাকে ছোট করে নিয়ে আসবো আমরা, ওটাই হচ্ছে কথা। যে কোনো করে ত্রিকোণমিতিক অনুপাতে ওটাই আমরা শিখবো। আমি বুঝাতে পারছি কথাবার্তা? তোমরা একটু শান্ত শিষ্ট হয়ে বসো, খুব ইম্পর্টেন্ট টপিক, লাস্ট টপিক। এতক্ষণ যা যা পড়াইছি সব এখানে লাগবে, যা যা পড়াইছি সব। আচ্ছা তাহলে ধরো, আচ্ছা আমাদের ত্রিকোণমিতিক রেশিও কয়টা?
6টা, সাইন কজ 6টা না। তো ত্রিকোণমিতিক রেশিওকে আমরা জাস্ট টি আর লিখতেছি, সমস্যা হবে তোমাদের? ত্রিকোণমিতিক রেশিও, ত্রিকোণমিতিক রেশিও কয়টাকে বোঝাচ্ছি? 6টাকে। ক্লিয়ার? আচ্ছা, তো ধরো কোনো একটা ত্রিকোণমিতিক রেশিওর ভিতরে একটা অ্যাঙ্গেল আছে। এখন অ্যাঙ্গেল তো যে কোনো, এটা অ্যাঙ্গেল থাকতে পারে না? আমরা কি করব, ওই অ্যাঙ্গেলটাকে জেনারেল ফরম্যাটে লিখবো, ওই যে একটু আগে যেটা দেখালাম, পারা যাবে না? ধরো এর ভিতরে কোনো একটা অ্যাঙ্গেল আছে এই ফরম্যাটে, কি ফরম্যাটে? n ইন্টু পাই বাই 2 বা 90 ডিগ্রি প্লাস মাইনাস কত বলো দেখি? থিটা। ধরো এই ফরম্যাটে আছে, তাহলে দেখো তো এইটা আর এটা কি একই রকম হলো না? আচ্ছা, একটা কাজ করি আমরা লাইভ এক্সাম্পল দিই, মানে এখানেও করব এখানেও করব, এক্সাম্পল দেখবো আর ওখানে যা লিখবো, কথা বোঝাতে পারতেছি? আচ্ছা, তো এটা নিয়ে কাজকর্ম করি, দেখি বুঝো কিনা। ধরো আমার কাছে হচ্ছে সাইন 750 ডিগ্রি। আচ্ছা বলো তো ভাইয়া, এটাকে কি জেনারেল ফরম্যাটে লেখা যাবে না? যাবে না? তাহলে দুইটা স্টুডেন্ট কিন্তু ভাই লিখতে পারে। একজন লিখবে এরকম ভাবে, ভাইয়া সাইন 8 ইন্টু 90 ডিগ্রি, একটু আগে লিখে দিলাম, প্লাস কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর একজন কিভাবে লিখবে ভাইয়া? সে লিখবে সাইন 9 ইন্টু 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমি কি বুঝাতে পারছি? দেখো তো এখন কি এর সাথে মিলতেছে না? ত্রিকোণমিতিক রেশিওর সাথে একটা জেনারেল অ্যাঙ্গেল, এখানে ত্রিকোণমিতিক রেশিও কে? সাইন। ওকে, আচ্ছা, তো এটার উত্তরে দুইটা অংশ আছে। এটার উত্তর কত আসবে? এটার উত্তরে দুইটা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে চিহ্ন, হয় প্লাস হবে, নাহলে কি হবে বলতো? মাইনাস হবে। আর দ্বিতীয় অংশ কি থাকে? দ্বিতীয় অংশ থাকে একটা ত্রিকোণমিতিক রাশি। কথা শোনো, মাথার উপরে যাবে নি। দ্বিতীয় অংশ থাকে কি বলতো? একটা ত্রিকোণমিতিক রাশি। আচ্ছা, বাম সাইডে একটা ত্রিকোণমিতিক রাশি আছে, ডান সাইডে আরেকটা ত্রিকোণমিতিক রাশি আসলো না? একটা কাজ করি, এটা তো চেঞ্জ হতে পারে, একটা ছিল আরেকটা তো হতে পারে, তাহলে বলি এটাকে বলি ওল্ড ত্রিকোণমিতিক রাশি, ওল্ড মানে আগের, আর এটাকে বলি নিউ ত্রিকোণমিতিক রাশি। এটাকে বলতেছিলাম এরকম নিউ, আর এটা হচ্ছে ওল্ড। কথা বুঝতে পারছি? বুঝলা তোমরা? আচ্ছা, এরপরে কি ঘটে? এরপরে সিম্পল একটা কাজ ঘটে, এটা আমি ভুল করতাম একাডেমিকে খুব। আচ্ছা, এরপরে আমরা কি করি জানো? এখানে যে থিটাটা থাকে না, কথা শোনো, এখানে যে থিটা থাকে না, এই থিটা নিয়ে যা আমরা সুন্দর করে এখানে বসায় দিই। ওখানে যে থিটা থাকে ওটা কি করি? ওখানে নিয়ে যা বসায় দিই। আচ্ছা, আমি কি ভুল করতাম শোনো, যদি এখানে প্লাস থিটা থাকে তাহলে আমি নিয়ে এখানে প্লাস থিটা বসাই দিই, যদি এখানে মাইনাস থিটা থাকে তাহলে আমি এখানে মাইনাস থিটা বসাই দিই। আমি আবার চিন্তা ভাবনা করে যাই যে কি করব। কিন্তু তোমরা কি করবা? প্লাস থাকলেও যা বসাবা, মাইনাস থাকলেও তাও একই বসাবা। কি বসাবা? শুধু থিটা বসাবা। আমার কথা কানে গেছে তোমাদের? এবার চোখে দেখো, থিটা দেখতে পাচ্ছ? শুধু এই থিটাকে ধরে নিয়ে যায় এখানে বসায় দেবা। প্লাস মাইনাস নিবা তুমি? না। তুমি নিবা কি নিবা বলো? শুধু থিটা। হ্যাঁ, এই তো গুড। তাহলে এটা কি নিবা? শুধু 30 নিবা। এখান থেকে কত নিবা? শুধু 60 নিবা। এর বাইরে কিছু নিবা না। এখন আসো, এই চিহ্ন কি আর নতুন ত্রিকোণমিতিক রেশিও কখন কি আসে না আসে, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে চিহ্ন নিয়ে, খুবই সিম্পল। আমার একটা কথা মনে রাখবা, সব হয়ে যাবে। চিহ্ন নির্ভর করে ওল্ড ত্রিকোণমিতিক রেশিও এর উপর। কি বললাম? চিহ্ন নির্ভর করে ওল্ড ত্রিকোণমিতিক রেশিওর উপরে। আচ্ছা, যদি এইটা আমার প্রবলেম হয় তাহলে আমাদের ওল্ড ত্রিকোণমিতিক রেশিও কে? সাইন না? তাহলে চিহ্নটা নির্ভর করবে কার উপরে? সাইনের উপরে, ওল্ড ত্রিকোণমিতিক রেশিওর উপরে। কিভাবে নির্ভর করবে? খুব সিম্পল। তুমি একটা কাজ করবা, এখানে যে অ্যাঙ্গেল, দুটা কিন্তু এক অ্যাঙ্গেল, একই না? এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে তুমি চেক করবা এটা কোন কোয়াড্রেন্টে। সেই কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ, এই চিহ্নটা নিয়ে আসা তুমি কোথায় বসাবা? এই চিহ্ন জায়গাতে বসাবা। বুঝনি বিষয়টা? বুঝনি? আমি আঁকায় দেখাচ্ছি। আচ্ছা বলো তো 750 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে? আরে গাধা, এখানে তো দেওয়া আছে 8 ইন্টু 90 ডিগ্রি। আগে তাহলে মাত্রটুকু যাই। আচ্ছা দেখো, এখানে আসা মানে 1 ইন্টু 90 ডিগ্রি 90, এখানে আসা মানে 2 ইন্টু 90 ডিগ্রি, এখানে আসা মানে 270, এখানে আসা মানে 4 ইন্টু 90 ডিগ্রি। বুঝলা কি? বুঝলা? তার মানে তাকাও, 1 2 3 4, 4 বার আসলাম, আবার এখানে আসলাম, তাহলে কত হলো? 8। এখানে কিন্তু 8 বারই আসছে। 8 বার আসার পর তুমি থামে গেছো, কতটুকু গেছো? প্লাস 30-এ গেছো। তার মানে কোন কোয়াড্রেন্টে তুমি আসছো? ফার্স্ট কোয়াড্রেন্টে।
এইবার চিহ্নর পালা। ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার ওল্ড ত্রিকোণমিতিক রেশিও দ্যাট মিন্স সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে তুমি চিহ্ন দেবা পজিটিভ। কেন এখানে কি আলাদা হবে চিহ্ন? এটাও কি সেম একই কোয়াড্রেন্ট না? একই ডিগ্রি না মনে হয়। ও আচ্ছা, একদিকে এটা লেখা আছে আর দিকে এটা লেখা আছে, কিন্তু জিনিসটা কি? ধরো কোন জায়গায় লেখা আছে তোমরা আর কোন জায়গায় লেখা আছে গাধা, জিনিসটা কি? তো বোঝা লাগবে। আচ্ছা যারা বুঝুনি, আচ্ছা 9 × 90 ডিগ্রি মানে কত? আচ্ছা এই যে 0 4 8 আরেকবার দিলাম, তাহলে কত? 9 9 যাওয়ার পরে তুমি আর -60 করোনি, তাহলে কি এখন এই দিকে চলে যাবে? তাহলে আবার কোথায় আসলা? প্রথম জায়গায় আসলা। বুঝলা? তাহলে চিহ্ন কি হবে? যদি এ এই নিয়মে করে সেও পজিটিভ দিবে, যদি এ এভাবে করে সেও কি দিবে বলো তো? চিহ্ন নিয়ে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হবে তাহলে কোনোদিন বলো? এটা খুব সিম্পল একটা জিনিস। আচ্ছা তাহলে চিহ্ন নিয়ে কোনো কথা আছে না? এখন পর্যন্ত নতুন ত্রিকোণমিতিক রাশিও বলতে আমি কি বোঝাচ্ছিলাম এটা একটু বুঝো তো। ভাইয়া অনেক সময় যে সাইন আছে না, ও কিন্তু পরিবর্তন হয়ে যায়। অনেক সময় ট্যান থাকলে ওটা পরিবর্তন হয়ে যায়, বা কস থাকলে ওটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ তো ভালো কথা বলছে। এটা নির্ভর করে এন এর মানের উপরে। কিভাবে কিভাবে? এই যে এন এর মান দেখো, এন এর মান এখানে কত জোড়, এখানে কত দেখো বিজোড়, এটার উপরে। যদি কোনোদিন কথা শুনো, মাথায় ঢুকবে না নি, যদি কোনোদিন এন জোড় হয় তাহলে কি তোমার ত্রিকোণমিতিক রেশিও গুলা পরিবর্তন হবে? না না না, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। আমার কত পরিবর্তন হচ্ছে তুমি কি জানো? আমি আগে বাংলা লিখতাম না। আর যদি এটা বিজোড় হয় তাহলে কি হবে বলো? পরিবর্তন হবে। ওয়েট, কি পরিবর্তন হবে? যদি সাইন থাকে তাহলে কি সে টেনে যাবে? না না না, তাহলে পরিবর্তন কি হবে এটাও বোঝা লাগবে তোমাকে। পরিবর্তনটা এরকম হবে, তাকাও ভালো করে দেখো। যদি কোনো জায়গায় সাইন থিটা থাকে সে অ্যাকচুয়ালি পরিবর্তন হবে কস থিটাতে। কস থিটা মানে তার পূরক না? হ্যাঁ অ্যাকচুয়ালি এই যে সাইন এই যে পূরকের বিষয়টা ছিল না, এখানেও ছিল পূরকের একটা সম্পর্ক আছে, আমরা একটু পড়াবো। আচ্ছা ওয়েট, যদি কস থিটা থাকতো তাহলে সে কিসে চেঞ্জ হতো? সাইনে। তার মানে এটা একটা উভমুখী বিক্রিয়া। আচ্ছা যদি এরকম থাকে যে এখানে আছে হচ্ছে ট্যান থিটা, সে কিসে পরিণত হবে? কটে, কারণ তার পূরক হচ্ছে কট। আবার যদি কট থাকে সে কিসে পরিণত হবে? ট্যানে। আর কে আছে? সেক থিটা, এই কিসে পরিণত হবে? কোসেক। আর কোসেক কিসে পরিণত হবে? সেক। তাহলে আমি প্রথম কথা বললাম পরিবর্তন হবে কিনা এটা কি দেখে বুঝবো? এন এর মান দেখে। পরিবর্তন হলে কিসে পরিবর্তন হবে? এটা হচ্ছে পূরক কোণ দেখে আমরা বুঝবো। এই কথা কি বুঝাতে পারছি? ঢুকছে মাথার মধ্যে? তাহলে এখন এই প্রশ্নের উত্তর দিয়ে দিই আমরা। দেখো আমরা প্রথমে জেনারেল ফরম্যাট নিয়ে নিছি, আমরা চিহ্ন নিয়ে কথাটা বলে ফেলছি। এবার আমরা কি বলবো? এখানে কি সাইন পরিবর্তন হবে? কেন পরিবর্তন হবে না? এন জোড় আছে। হায় আল্লাহ, এন এর মান জোড়, তাহলে পরিবর্তন হবে না। তাহলে সাইন সাইনই থাকবে, সাইন সাইন থাকবে। আচ্ছা এখানে কি সাইন পরিবর্তন হবে? হবে। কেন? বিজোড়। কিসে পরিবর্তন হবে? কস থিটাতে। কস। আচ্ছা এবার বলো, আমি যে ভুল করছি তোমরাও কেউ ভুল করবা? এখানে কত নিয়ে যা বসাবো? শুধু 30। এখানে কত নিয়ে যা বসাবো? -60 কেউ করবা? করা যাবে না। ওকে এবার বলো সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। কস 60 ডিগ্রি মান কত? হাফ। নাটক করো না, আমি কি বুঝাতে পারছি? কি কি বুঝলা বলো? তাহলে যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে কাজ করে বুঝছো? অ্যাকচুয়ালি দুটা জিনিস লাগে। শোনো, ত্রিকোণমিতিক চিহ্ন মানে চিহ্ন লাগে আর কি বলে এটা লাগে। চিহ্ন কিভাবে নির্ভর করে? ওল্ড ত্রিকোণমিতিক রেশিওর উপরে। আর নতুন ত্রিকোণমিতিক রেশিও কিভাবে আসে? এন এর মান যখন বিজোড় হয় তখন আসে। কিভাবে পরিবর্তন হয়? এভাবে পরিবর্তন হয়। এক্সাম্পল দেখতে পেলা? কারো কোনো সমস্যা থাকলে বলো আর উঠায় নাও। এটাই আমাদের লাস্ট টপিক, আমরা কিছু ম্যাথ করবো এখন, করাই তোমাদের টাটা বাই বাই বলে দেবো। নেক্সট দিন তোমাদের এমসিকিউ এক্সাম হবে, প্রিপারেশন নিয়ে এসো। তোমার কোনো আইডিয়া নাই ভাই? কখন বলা হোক পুরা শিট হোমওয়ার্ক দিয়ে দেবো, বুঝতে পারবানি তখন। তুমি বুঝনি টপিক? তুমি টপিক বুঝনি? কোনটা বুঝনি?
এই মুমিনের কি হয়েছে রে? প্রথম ক্লাসে মিস। হইলো? এটা হচ্ছে প্রথম এক্সাম্পল, এক্সাম্পল 1 লিখে রাখো। পরশ তোমার হয়ে গেছে? তবে তুমি আগে থেকে তুলছো। দুদিন পরে দেখবা পরশ ক্লাস আসছেন, দেখবা 13 তারিখে কি আছে? কিসের লকডাউন? রাতে কালকে ইউটিউবে সার্চ করেন, কালকে 2টার দিকে নাকি হামলা করছে, 2টা ক্লাসে দেখলাম। ইউটিউবে 13 তারিখ আমাদের ক্লাস থাকে না। হ্যাঁ, বৃহস্পতিবার দিন সকালে ভাই পরীক্ষা থাকবে না। আসলে কালকে তো জাদুঘর মোড়ে ছেলে মিলে আমাদের লাঠি দেয়। সত্যি ভাই ব্যাপক জ্ঞান হচ্ছে, অনেক মারানি। এই জন্য তোমার পড়া হয়নি না? হ্যাঁ, আমি বুঝতে পারছি। বুঝলা সব? একটু দ্রুত, হাতের সময় খুব কম, হাতের সময় খুব কম, তাড়াতাড়ি উঠাও। এই শীট আজকে আমরা শেষ করতে পারবো না, আমরা একটা ক্লাস নিব নেক্সট দিন, সমস্যা নাই, প্যারা নিও না। এই শীটের বাকি অংশ এবং একটা জিনিস আমরা প্রুফ করে দেবো তোমাদের। তো ওই প্রুফ করাটা এর আগে করাতাম না, অনলাইনে বলেতাম দেখে নিও, বাট এবার আমরা করাই দেবো তোমাদের। সো ওটার জন্য টাইম লাগবে। আচ্ছা, এই বৃহস্পতিবারে তোমাদের কিন্তু হচ্ছে বৃত্তের পরীক্ষা হবে, বোর্ড স্ট্যান্ডার্ডে যে চ্যাপ্টার ফেলা হয় না, ওইটা হবে। তোমরা একটা সিকিউর প্রিপারেশন নিয়ে আসো, ওই 20টা সিকিউর মধ্যে থাকে তোমার মিনিমাম 8টা সিকিউ থাকবে। যে সিকিউ তোমাদের দিনই ওখান থেকে 8টা সিকিউ থাকবে, একটু প্রিপারেশন নিয়ে আসো। হ্যাঁ, ওখান থেকে 5টা লেখা লাগবে। না, আগে বোর্ড পরীক্ষা নেবো, তারপর ইঞ্জিনিয়ারিং নেবো। আগে বোর্ডের জন্য প্রিপারেশন নাও, দেন ইঞ্জিনিয়ারিং। এ হয়েছে কি উঠানো? তাহলে তোমরা কি ম্যাথ পারবা? চলো 2-1টা ম্যাথ আমরা করে দিই। আচ্ছা, এটা শেষ করার আগে আমি তোমাকে 2টা কথা বলতে চাচ্ছিলাম। প্রথম কথা হচ্ছে কি, প্রথম কথা কি শোনো, ঋণাত্মক কোণের ক্যালকুলেশন আগে করে নিবা। কি বলছি? ঋণাত্মক, দূর ঋণাত্মক কোণের ক্যালকুলেশন, ঋণাত্মক কোণের ক্যালকুলেশন আগে করে নিবা। অবশ্যই, অলওয়েজ। ওকে, যেমন একটা অঙ্ক ছিল এরকম, 1-এর বি নাম্বারে, আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে কি 2টা নিয়মে উত্তর করে দেওয়া লাগবে? না, পরীক্ষায় তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো, তোমার যেটা মন চাই সেটা, কোনো সমস্যা নেই। ওকে, একই জিনিস। এই কোশ্চেনটা একটু দেখো তো ভাইয়া, এটা হচ্ছে 1-এর বি নাম্বার। নেগেটিভ অ্যাঙ্গেল আছে না? প্রথম কাজ কি আমাদের, এই তাকাও তাকাও, একটু চুপ করো, তাকাও। প্রথম কাজ হচ্ছে ভাইয়া এই নেগেটিভ অ্যাঙ্গেলটাকে আগে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে নেব। সাইন মাইনাস থিটা, এটা মানে কি? মাইনাস সাইন থিটা। তাহলে বলো যে মাইনাস সাইন কত ডিগ্রি? 750 ডিগ্রি। এবার আমরা এটার ক্যালকুলেশন করব। ওকে, আচ্ছা তাহলে এই যে মাইনাসকে আমরা রেখে দিলাম,
ধরো আমি ব্র্যাকেট ইউজ করতেছি, আমার শখ হচ্ছে তাও আমি ইউজ করতেছি। আমি এখন এটাকে সুন্দর করে যে ক্যালকুলেশন করছি না, যে কোনো একটা ক্যালকুলেশন করে দিলাম। ধরো আমি এটাকে বললাম এরকম sin 8 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হয়েছে। তাহলে এটাই হবে এরকম মাইনাস, আর এটা মানে কত, সাইন চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, সাইনের চিহ্ন কি প্লাস প্লাসে থাকবে। ওই যে দেখলাম না, যা ক্যালকুলেশন করতে পারো তুমি করে নিবা, এবং 30 ডিগ্রি। তাহলে উত্তর কথা বলো তো, এই যে মাইনাস আর এটা বানাচ্ছে হাফ। কথা কি বুঝতে পারছি? জাস্ট এটা ইনক্লুড করলাম যে যদি নেগেটিভের কোনো কথাবার্তা থাকে তাহলে তুমি সেটা এটা ভাবে করে নিবা। কোনো কথা আছে? বলো, 1 এর a নাম্বার কি পারবা? আচ্ছা, b নাম্বার কি পারবা? c নাম্বার, d নাম্বার, e নাম্বার পারবা? পারবা। পাই মানে কত জানো? 180। পাই রেডিয়ান। ত্রিকোণমিতিক রাশির মধ্যে বাই ডিফল্ট যেটা বলে দেওয়া থাকে সেটা রেডিয়ানে থাকে। এর আগের দিন বলছি, এখানে ত্রিকোণমিতিক রাশির মধ্যে বলে দেওয়া আছে এবং ওখানে বাই ডিফল্ট সেটা কিসে থাকবে? রেডিয়ানে থাকবে। পাই রেডিয়ান মানে কত? 180। যদি কিছু না পারো অন্য নিয়মে করা যায়, যদি কিছু না পারো তাহলে 180 গুণ করে দাও, করে দেখো কি আসে, সেটা ক্যালকুলেশন করো। এবারও না পারবা? এফ নাম্বার পারবা না? জি নাম্বার পারবা না? হ্যাঁ, জি নাম্বার না না পারবো না। তাহলে আমরা জি নাম্বার করাই দেবো। ওকে, এই কথা শোনো, আমরা জি নাম্বার করাই দেবো। তবে তার আগে আমরা বলছিলাম দুইটা কথা নোট করতে। একটা কথা নোট করছো না, আর একটা কথা একটু বলে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। পুরো চ্যাপ্টার জুড়ে আমরা এই কথা ইউজ করবো। এই কথা যদি এখন না বুঝো প্রতিনিয়ত তোমার হচ্ছে পস্তান লাগবে। কথা শোনো ভালো করে। এটা উঠাবা? উঠাবা? একটা টপিকই লিখে দিচ্ছি আমি, শোনো, এতটাই গুরুত্বপূর্ণ, একটা টপিক লিখে দিচ্ছি। কি বলো দেখি? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা এতটাই ইম্পর্টেন্ট ভাই, এটার ব্যবহার তুমি এত জায়গাতে দেখতে পাবা, তুমি নিজে অবাক হয়ে যাবা ভাই এত জায়গাতে এটা আছে। দেখো কিভাবে ইউজ করে এটা। আমি তোমাকে যদি একটা প্রশ্ন করি যে ভাইয়া সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এইটা মানে কত, এটা কেবল যা শিখলাম ওখান থেকে এটা কি বলা যাবে না? আচ্ছা বলো তো, এটা কোন কোয়াড্রেন্টে আছে 90 মাইনাস থিটা? ফার্স্ট কোয়াড্রেন্টে না? ফার্স্ট কোয়াড্রেন্ট না? আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তাহলে এটা পজিটিভ দিলাম। আচ্ছা, 90 এর কি জোড় গুণিতক আছে নাকি বিজোড় গুণিতক আছে? বিজোড় গুণিতক। তাহলে কি সাইন সাইন থাকবে, কি হবে? কজ এ হবে। আচ্ছা, আর এখানে কি লিখবা? জাস্ট থিটা। এটাকে লেখা যায় এরকম যে সাইন 90 মাইনাস থিটা, এটা লেখা যায় কি বলতো? কস থিটা। আচ্ছা, এটাকে লেখা যাবে নাকি দেখো তো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কি লেখা যাবে বলো দেখি? কট থিটা লেখা যাবে। এখন এই জিনিসগুলো এত সহজে এত দ্রুত আমি কিভাবে বলতেছি এটা সম্পর্কে তোমার একটু বোঝা লাগবে, একটু অন্য আঙ্গিক চিন্তা ভাবনা করা লাগবে। কিরকম ভাইয়া? খেয়াল করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। সাইনের পূরক কে? কস। কস। আর আচ্ছা, 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি হয় বলো দেখি? 60। কিভাবে পেলা 60? কিভাবে পেলা? 90 থেকে 30 বাদ দিলা না, তার মানে এই দুটা অ্যাঙ্গেলের যোগফল কত হওয়া লাগে? 90 ডিগ্রি। আমি যদি বলি যে আমার কাছে অ্যাঙ্গেল একটা এটা আছে, তাহলে তার পূরক কোণ কত হবে? এমন একটা অ্যাঙ্গেল খুঁজে বের করবো যাকে যোগ করলে 90 ডিগ্রি আসবে। খেয়াল করে দেখো তো, এই দুটা যোগ করলে কি 90 ডিগ্রি আসে না? দেখো দেখো দেখো। তো এখানে যেমন অনুপাতের, ত্রিকোণমিতিক অনুপাতের পূরক নিছি, এখানে আমি অ্যাঙ্গেলেরও পূরক নিছি। খেয়াল করে দেখো, দুটাকে যোগ করলে আবার কি আসবে? এটাকে এভাবে লিখলে আরো বেশি সেন্স আসে। দেখো কিভাবে, ধরো ধরো আমার কাছে দেওয়া আছে এরকম সাইন 10 ডিগ্রি, আমার শখ হচ্ছে এটাকে কজে লিখবো। কজ মানে সাইনের কি বলতো? পূরক। তাহলে আমি যদি কজ লিখি, ঘটনা কিছুটা এরকম, এদের মধ্যে সম্পর্ক কিছুটা এরকম। সাইনের পূরক কে? কজ। তাহলে 10 এর পূরক কে? 80। তাহলে এটা মানে হবে আসলে কজ 80 ডিগ্রি। এবং এটা সব ক্ষেত্রে সত্য। কথা কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি? তাহলে আমি লাস্ট বিশ্বাস হচ্ছে না আমার কথা? দেখো, ধরো আমি তোমাকে বললাম কস 30 ডিগ্রি, এটাকে ধরো আমি চাচ্ছি সাইনে লিখতে, কারণ সাইন পূরক না এটা। তো আমি যদি এটাকে সাইনে লিখি, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, কজের পূরক কে? সাইন। তাহলে 30 এর পূরক কে? 60।
এটা মানে কত আসে √3/2, এটা মানে কত আসে √3/2। তাহলে ফাইনালি জেনারেলাইজড করতেছি বিষয়টাকে। আমরা যদি এরকম কিছু বলি, তাকাও তাকাও, ধরো আমি এরকম বললাম ভাই আমার এখানে আছে হচ্ছে সাইন থিটা, কথা শুনো, এখানে আছে সাইন থিটা, আমি যদি এটাকে পূরক কোণে লিখতে চাই তাহলে সাইনের পূরক কি হবে বলো দেখি, কজ। আর এখানে অ্যাঙ্গেল কত আসবে 90 ডিগ্রি থেকে থিটা বাদ দিবা না কেন, এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি করছে 80 ডিগ্রি পাইছো, 90 - 10, 90 - 30, এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি আমি এটা বলি যে tan থিটা আছে, এটা আমি কিসে কনভার্ট করতে চাচ্ছি, কটে, তাহলে বিষয়টা হবে এরকম, বুঝতে পারছি। যদি আমি বলি যে এখানে sec থিটা আছে, এদিক থেকে যখন এদিকে যাওয়া যায় ওদিক থেকে এদিকে আসতে পারে না, এ বুঝলা কি কথাবার্তা, বুঝতে পারতেছি, বুঝোনি তোমরা। এটা হয়তো বুঝতে পারছো, বাট এর গুরুত্ব কতটুকু এটা বুঝতে পারনি, এটা বুঝবা, সমস্যা নেই। এটা একটু উঠায় নাও। আমরা যে পুরক্ষণ করতেছিলাম এগুলা কারণে, পুরক্ষণের মধ্যে একটা বিশাল সম্পর্ক আছে, বুঝতেছো কিরকম সম্পর্ক, বিজি। টপিকটাও লাস্টে করে নাও একদম, ত্রিকোণমিতি পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, তেমন লাস্ট লিখে নাও। বুঝছে, একটা সিম্পল এক্সাম্পল দেখো, বলতে পারবা এটা মানে কত, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, থিটা মান 10 দেওয়া আছে, এটা মানে কত বলো তো 1। কিন্তু কালকে আমি এই কাজ করব, আমি এরকম দিব, আমি জিজ্ঞেস করবো এটা সমান কত, ইভেনচুয়ালি এটা কস স্কয়ার 10 না, এটা মানে কত আসবে বলো, এটা মানে 1 আসবে। বুঝতে পারতেছি, এই ঘটনা তুমি পাবা, সব ক্ষেত্রে পাবা। দেখো মিশাদি, আমরা শুধুমাত্র একটা অঙ্ক তোমাকে করে দেবো, সেটা হচ্ছে জি নাম্বার। চলো একের জি নাম্বার অঙ্কটা একটু দেখো। আচ্ছা জি নাম্বার আর এইচ নাম্বার তো একই না, এই শোনো জি নাম্বার আর এইচ নাম্বার একই, তো এই দুটোর মধ্যে আমি একটা করে দিচ্ছি, সমস্যা নাই। এরপরে দেখো তো আই আর জে একটু দেখো তো, আমি তোমাকে একটা জিনিস রেকমেন্ড করি, এই কথা শোনো কথা শোনো, একটা জিনিস রেকমেন্ড করি, যদি কোনোদিন কোন একটা ত্রিকোণমিতিক রেশিওর পরে কোনো বড় একটা অ্যাঙ্গেল দেখতে পাও, মাথা ঢুকবে না, কথা শোনো, কোন একটা ত্রিকোণমিতিক রেশিওর পরে যদি বড় কোনো একটা অ্যাঙ্গেল দেখতে পাও যেটার মান তুমি জানো না, তুমি একটা কাজ করো, সেটাকে ছোট ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলে কনভার্ট করে নাও, কোনো না কোনো কিছুর সাথে কাটা যাবেই, কারণ অঙ্ক ভাবে দেওয়া থাকে। যেমন আই নাম্বারে দেখো লেখা আছে হচ্ছে cos 102 ডিগ্রি না, দেখো লেখা আছে না সামথিং প্লাস cos 102 ডিগ্রি। এবার cos 102 ডিগ্রি মান তুমি জানো, একটা কাজ করো, এটা ছোট কনভার্ট করো, যেভাবে করো এটা কিভাবে লেখা যায় না, যে cos 90 ডিগ্রি প্লাস হচ্ছে 12, এটা কনভার্ট করা যাবে না, এই কনভার্সন করে রাখো, কাজ আসবে তোমার জন্য। এটা একটা হিন্ট ছিল, আই নাম্বার অঙ্কের হিন্ট ছিল, এটা কি হিন্ট ছিল, বড় কোনো একটা অ্যাঙ্গেল থাকলে সেটাকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করে নাও, ওকে, কোনো না কোনো কিছুর সাথে কাটা যাবে, স্বাভাবিক কাটা যাবেই, যাতে বাধ্য। কথা বুঝাতে পারলাম, বুঝাতেও পারছি কিনা আল্লাহ ভালো জানে তোমাদের,
টেনশন করো, বাসায় যাও, সমস্যা নেই। এই হিন্টসটা উঠায় রাখো, দেখো এরপর দিন এখানেই তুমি আটকা পড়ে যাবা, এই লাইনই করা লাগবে তোমাকে, এর বাইরে কিছু করা লাগবে না। এটা হচ্ছে জি না আই নাম্বার অঙ্কের হিন্টস দিলাম। বড় কোনো একটা ত্রিকোণমিতিক রেশিও থাকলে সেটা কি করবা, ছোটতে কনভার্ট করে নেবা। 90 এর উপরে যেটা আছে সেটাই বড়, কারণ 90 পর্যন্ত তুমি জানো, এর বেশি জানো না তুমি। এই ম্যাথটা একটু দেখো, লাস্ট ম্যাথ, এটা একটা করে দিলে শেষ হবে, সমস্যা নেই। তোমাদের হোমওয়ার্ক থাকবে শুধুমাত্র 1 নাম্বারটা, বুঝতে পারছো? এর বাইরে কোনো কিছু না, প্রপারলি সবকিছু নোট করো আর 1 নাম্বার অঙ্কটা করো, তাহলেই হবে। আচ্ছা লাস্ট অঙ্কটা দেখো, এটা তোমার মাথার উপর দিয়ে যেতে পারে যদি ভালো মতো না বুঝো। এখানে মূল সমস্যাটা কি জানো? মূল সমস্যা হচ্ছে এন, কারণ এন এর মান যে কোনো কিছু হতে পারে। ওকে, আচ্ছা তবে এটাকে আমরা আসলে একটু রিরাইট করে নিতে পারি আমাদের সুবিধার্থে। দেখো জেনারেল অ্যাঙ্গেলে এন এর সাথে কি পাই গুণাকারে থাকে নাকি π/2 গুণাকারে থাকে? π/2 গুণাকারে থাকে। আমরা এখানে ওই কাজটা একটু করব, কারণ আমরা π/2 এর সাথে সব ক্যালকুলেশন করছি, পাই এর সাথে একটা ক্যালকুলেশন করিনি। এটাকে কি চাইলে আমরা এই ফরম্যাটে লিখতে পারি না? দেখো তো, sin 2n into π/2। কিরে পরশ, এর বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন আমার টার্গেট হচ্ছে এন এর মান ওখানে বসানো। এন এর মান তুমি কি বসাতে পারো? জোড় আর বিজোড়, এর বাইরে তো কিছু নাই। কেন জোড় বিজোড়ে নিচ্ছি? কারণ ভাই জোড় বিজোড়ের জন্য তো ইফেক্ট, এন এর ইফেক্ট পড়ে এটার কারণে, জোড় অথবা বিজোড়ের জন্য। এর বাইরে কিছু আছে? না না না, একটা কাজ করবো, এন এর মান কি হতে পারে? জোড় হলে তাহলে আমরা লিখবো n ইজ ইকুয়াল 2m হলে। আচ্ছা 2m লিখলাম কেন ভাইয়া? ভাইয়া পৃথিবীর সকল জোড় সংখ্যাকে বোঝানোর জন্য এই 2m 2n 2p এগুলো বোঝানো হয়। কেন বলো দেখি? 2 গুণ করে দেওয়া হয় যাতে তুমি যাই গুণ করো না কেন ওর সাথে ও যেন জোড় হয়। আচ্ছা বিজোড় বোঝানোর জন্য কি করা হয়? তাহলে 2m + 1 করে দাও, জোড়ের সাথে 1 যোগ করে দিলে কি হবে? সেটা বিজোড় হবে। এটা তাহলে তোমাদের বোঝা উচিত। শোনো কথা শোনো, যখন জোড় সংখ্যা প্রকাশ করা হয় সেটাকে আমরা প্রকাশ করি এরকম ভাবে 2n। তো এখানে তো অলরেডি একটা n আছে না, এই ঢুকে মাথার মধ্যে, তাই জন্য এখানে বললাম ভাই এটা তাহলে হচ্ছে ক হবে, তো লেটস সে 2p বলতেছি। তাহলে বিজোড়ে কি বোঝাবো? 2p - 1 বোঝানো সম্ভব, আবার 2p + 1 বোঝানো সম্ভব। এটা একদম ম্যাথের কোড ওয়ার্ড, এটা তোমাকে বোঝা লাগবে, সিম্পল জিনিস। যদি না জানা থাকো এখন তা জানো। ওকে, তাহলে m এর মান কি হতে পারে বলো তো? 2m। আচ্ছা m ভালো লাগতেছে না, একটা কাজ করো 2p বলো। তো কি বুঝলাম? n কি হলো এখানে? জোড়। এই ঘটনা ঘটলে এটার মান কি হবে? তাহলে কি করতে পারি আমরা? sin, তাহলে 2p তার সাথে কি আসবে বলো তো? 2 × 2p না? এই যে n এর মান বোঝাচ্ছি ভাইয়া, একটু বোঝো, n এর মান বলতেছি। তাহলে এর এভেন্টুয়ালি কি হবে বলো তো? 4p ইনটু কত বলো দেখি? π/2 প্লাস -1 টু দি পাওয়ার n। এই n এর মান কত? 2p ইনটু কত বলো তো? π/3। সমস্যা আছে কোনো? না না, গেট। এবার বলো p এর মান তো এখন তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, 0 1 2 3 যা ইচ্ছা তাই দিতে পারো না? আচ্ছা প্রথম যে কাহিনী হবে দেখো, -1 এর উপরে তুমি একটা জোড় সংখ্যা দিছো না, -1 এর উপর জোড় সংখ্যা দিলে ওটা কি প্লাস থাকবে নাকি মাইনাস থাকবে? প্লাস, অলওয়েজ প্লাস। তার মানে এটাকে চাইলে আমি আবার রিরাইট করতে পারি। আচ্ছা এবার কেয়ারফুল, লাস্ট কথাবার্তা। ভাইয়া 90 ডিগ্রির জোড় গুণিতক হলে পরিবর্তন হয় নাকি বিজোড় গুণিতক হলে? এখানে যেটা তুমি 4p লিখছো এটা কি জোড় না বিজোড়? অবশ্যই জোড়। তাহলে কি সাইনের পরিবর্তন হবে? না না না, সাইনের পরিবর্তন হবে না। তাহলে ঢুকিনি মাথায়? আচ্ছা কিন্তু একটা ঝামেলা আছে ভাইয়া, ওই সব ক্ষেত্রে চিহ্ন আগে আসতো না, মনে করে দেখো চিহ্ন আসতো না, এখন তাহলে আমাকে চিহ্ন বের করা লাগবে। তো তাহলে আমাকে আগে বোঝা লাগবে যে এই টোটাল অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে, তাহলে আমি সেই অনুপাতে চিহ্ন বলতে পারবো। আমরা একটা কাজ করি, ছোট্ট একটা চিত্র আঁকাই। আচ্ছা p এর মান যদি আমি 0 ধরি তাহলে কোন কোয়াড্রেন্টে বসাবে? ফার্স্ট কোয়াড্রেন্টে। আচ্ছা p এর মান যদি আমি 1 ধরি তাহলে কোন কোয়াড্রেন্টে হবে? খেয়াল করো, তাহলে এটা 4 হয়ে যাবে না? 4 × 90 ডিগ্রি
ওখানে মারা দেবো আমি। 4 × 90, তাহলে 1 2 3 4, এই তুমি যা গণনা শিখবা বাসায়। তাহলে তুমি এই পর্যন্ত আসছো, প্লাস কি করছো বলো তো, সামথিং। তাহলে কোন কোয়াড্রেন্টে বলো, 2 নাও, তাহলে 8 × সামথিং, আবার ওখানে 3 নাও, 8 × 12 × সামথিং। এই ঢুকেনি মাথায় তোমাদের, বুঝলেন বিষয়? তুমি যাই করো না কেন তুমি কোন কোয়াড্রেন্টে থাকবা, ফার্স্ট কোয়াড্রেন্ট। প্রশ্ন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তাহলে চিহ্ন পজিটিভ হলো, আচ্ছা সাইন কি পরিবর্তন হবে কি হবে না? হবে না, হবে না, কারণ এটা জোড় যেটা, তাহলে সাইন কি থাকবে, সাইন সাইনই থাকবে। প্রশ্ন হচ্ছে এর ভিতরে অ্যাঙ্গেল কত দিব, এখানে যাই থাকো করে দিয়ে দেবো না, এখানে π/3। বলো সাইন π/3 এর মান কত, এই তুমি বলো, এই পরশ বলো সাইন π/3 এর মান কত? যাক ভালো লাগলো, √3/2। কেবল অঙ্কের অর্ধেক হলো, এর মান যে জোর, এর মানে এখন কি করতে হবে, বিজোড় করতে হবে। এর আগে তোমরা বুঝো নাকি লিখে নিবা? ভাই এর আগে উঠে না তো, উঠে না তো, এর আগে উঠে না। 19 এর প্রথম অধ্যায় করেছি স্বাভাবিক সংখ্যায়। তাড়াতাড়ি নাও, সময় নাই, তোমাদের সময় চলে যাচ্ছে, তোমাদের আবার যাওয়া লাগবে অন্য প্রাইভেটে। আচ্ছা তোমরা তুলতে থাকো, আমি কিছু কারেকশন করে দিচ্ছি। এই যাদের চলে যাওয়া লাগবে তারা অলরেডি তুলে নাও ধীরে ধীরে। আচ্ছা হয়েছে, ওঠানো হয়েছে। শোনো শোনো শোনো, ওটা তো মিশিয়ে দিচ্ছি আমি। এটা কথা বলো তো, আমি এবার n এর মান কত বসাবো, 2p+1 বসাবো। আমি তাহলে এখানে বসাই দিলাম 2p+1, যা ছিল সব বসাই দিছি। ভাইয়া এখানে বসাও তো, -1 এর উপরে বিজোড় সংখ্যা দিলে কি আসবে, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। আমি এখানে নেগেটিভ বসাই দিছি। ভাইয়া আমি এই 2 দ্বারা এদেরকে গুণ করে দিছি, কত আসবে বলো তো, 4p+2। ওকে, আমার সবকিছু ঠিকঠাক, এখন আমি কথাটা বলতে পারবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে থাকবে? p এর মান 0 থেকে শুরু করবো। আচ্ছা p এর মান 0 নিলে 2 × π/2 না, 2 × π/2 না, একটা দুইটা, তারপর তুমি কিছু কমবা না, কত কমবা, -π/6। তাহলে তুমি থাকবে কোন কোয়াড্রেন্টে, দ্বিতীয়তে। আচ্ছা p এর মান 1 নাও তো, 1 নাও মানে কত, 6টা না, এই 1 2 3 4 5 6, তাহলে এখানে আসা, তারপরে আবার কমবা না কিছু একটু, তাহলে আবার কথা বলো দ্বিতীয়তে। গেস করো 3 হলে কি হবে, 4 হলে কি হবে, তুমি দ্বিতীয়তে থাকবা। বলো দ্বিতীয় কোয়াড্রেন্টের সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। সাইন কি পরিবর্তন হবে? কিভাবে পরিবর্তন হয় না হয়, π/2 এর জোড় না বিজোড় গুণিতক? এখানে যে সংখ্যাটা লেখা আছে এটা জোড় না বিজোড়? তুমি একটু আগে দেখলা না, 0 আসলো, 6 আসলো, 12 আসলো, বুঝে নিবি, সেটা মাথা ঢুকে নেই। আচ্ছা তাহলে এটা কি হবে, জোড় গুণিতক, চেঞ্জ হবে না, সাইন সাইন থাকবে। এখানে কি লিখবা রে, হে বলো কি লিখবা, -π/6? না, π/6, শুধু π/6। ওকে, তাহলে π/3 ওখানে চেঞ্জ করে দেবেন কিন্তু, উত্তর কথা বলো, √3/2। এইটাই তোমার অ্যান্সার। দুইটা ফরম্যাটে দেখান লাগবে। আমি আশা করি বুঝতে পারছি। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো 1 নাম্বার, সকল টপিক বুঝছো? গ্রেট, ভালো থাকো তোমরা, দেখা হবে তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ। আর আগে দেখি লকডাউন হয়ে গেল।